আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের ল অ্যান্ড প্র্যাকটিস ক্লাস, ল অ্যান্ড প্র্যাকটিসের এটা আমাদের প্রথম ক্লাস। যারা বিভিন্ন জায়গা থেকে আপনারা অলমোস্ট ম্যাক্সিমামই আমাদের পেইড গ্রুপের মেম্বার। আমরা পেইড গ্রুপের বাহিরে এখন আর লিঙ্ক শেয়ার করছি না, কারণ আমাদের আসলে প্রথম গত গত উইকের ক্লাসগুলি আমাদের ফ্রি অ্যাক্সেস ছিল, এখন আর ফ্রি অ্যাক্সেসটা আমরা অ্যালাউ করছি না। আপনারা যারা আমাদের সাথে আছেন মানে পেইড গ্রুপে অ্যালাউড, তারাই হচ্ছে শুধুমাত্র ক্লাস করতে পারবেন এখন থেকে। আপনাদের গ্রুপে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যেটা পেইড গ্রুপ আছে সেখানে শুধুমাত্র আমরা আমাদের এই লিঙ্ক, ক্লাস লিঙ্ক, রেকর্ডিং, সিনপসিস গুলি শেয়ার করছি। ওখান থেকে আপনারা যথাযথ নিয়ম অনুযায়ী আপনারা প্রিন্ট দিয়ে নিয়ে নিতে পারবেন। আমরা কোনো ধরনের সিনপসিস কিন্তু মেইলে দেই না। হ্যাঁ, মেইলে মেইলে দিলে এটা স্ক্যাটার্ড হয়ে যায়। তারপরে আরো অনেকেই ব্যাংকের মেইল শেয়ার করেন। তো বিভিন্ন ইস্যুর কারণে নানা ধরনের কনফিডেন্সিয়াল ইস্যুস থাকে। দ্যাটস ওয়াই আমরা মেইলে শেয়ার করি না। তাই যারা আমরা শুধুমাত্র গ্রুপে শেয়ার করি। যারা group এ থাকেন, তেমনি ভাইয়া সবাইকে মিউট করে দেন। আজকে আমাদের প্রথম আজকে দুইটা ক্লাস। আজকে প্রথম ক্লাসটা হচ্ছে ল অ্যান্ড প্র্যাকটিস, তারপরের ক্লাসটা অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। ল অ্যান্ড প্র্যাকটিসটা আমরা শুরু করবো এখন। প্রথমে ল অ্যান্ড প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের অনেকেরই ল অ্যান্ড প্র্যাকটিসে তিক্ত অভিজ্ঞতার ইস্যু আছে। লাস্ট সেশনটা আপনাদের সাথে আমাদের যারা জয়েন করছেন আপনারা একটু মিউট হন। হ্যাঁ, আপনারা জয়েন করার পরে মিউট হবেন, এটা মিউট হবেন, মিউট হয়ে জয়েন করবেন, অথবা জয়েন করার পরে একটু মিউট হয়ে দিবেন প্লিজ। কারণ আপনাদের এই ইভেন্টে জয়েন করা মিউট আর মিউটের ইভেন্টটাতে আমি গেলে আমার একটু প্রবলেম হয়। কেউ একজন কোয়েশ্চেন করতে চেয়েছেন প্লিজ। সিফাত। স্যার, জি। আমার একটা রিকোয়েস্ট ছিল। অবশ্যই এটা কম্বাইন্ড ডিসিশন হয়তো হবে। 5th অগাস্ট আমাদের একটা সরকারি ছুটি হবে। তো হ্যাঁ, সেদিন যদি সবাই এগ্রি থাকে এবং আপনি যদি অ্যাভেলেবেল থাকেন, আমাদের যে কঠিন সাবজেক্ট গুলো এমএফএস অর বেসিক অ্যাকাউন্টিং, যদি আমরা একটা অ্যাডিশনাল ক্লাস করতে পারি, যদি আপনি মনে করেন যে করলে বেটার হবে। এটা আর কি একটা সাজেশন ছিল আর কি, আর একটা রিকোয়েস্টও ছিল। আচ্ছা। আপনারা অ্যালাউ করেন কিনা? আমরা কি ওই দিন কোনো ক্লাসে যাব, যেতে পারি? জি ভাইয়া, জি ভাইয়া, ওটা ক্লাসে ওই 5th আগস্ট একটা ক্লাস নিলে অনেক বেটার হয়, যে কঠিন সাবজেক্ট গুলো আছে। আচ্ছা, তাহলে ওই দিন আমরা বেসিক অ্যাকাউন্টিং ক্লাস তো আপনাদের আগামীকালকে আছে, তাহলে ওইটার কন্টিনিউশনে আমরা সেদিন একটা ক্লাসে যেতে পারি। আমি গ্রুপে মেসেজ দিয়ে দিব, তাহলে সেদিন আমরা ক্লাস করলে এমএফএস আর বেসিক অ্যাকাউন্টিং এই দুটো সাবজেক্টের দুটো ক্লাস করতে পারি, তাই না? আচ্ছা, জি থ্যাংক ইউ। ভাইয়া। জি। থ্যাংক ইউ। থ্যাংক ঠিক। ইউ। আমি একটু টাইম ম্যানেজ করে দেখি, মানে আমার আসলে স্কেজুল বুক কিনা, আদারওয়াইজ আমি করতে চাই। আচ্ছা, ল অ্যান্ড প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের গত ব্যাচের যে ক্লাসটা হয়েছে, ওই ক্লাসটা আমি কন্ডাক্ট করিনি। আমাদের সাথে একটা আমার আমার একজন কলিগ ছিল, উনি ক্লাসটা কন্ডাক্ট করেছেন। সেই ক্লাসের কয়েকজন এখানে আছে। আহ, ওনাদের রিকোয়েস্টে আমরা আসলে এখন আমি ক্লাস নিচ্ছি, এবং এই সেশনটা পুরোটা আমি নিব। সো টেনশন করার কিছু নাই ইনশাল্লাহ। ল অ্যান্ড প্র্যাকটিসের যদি ল অ্যান্ড প্র্যাকটিসটা কিন্তু একটু একটু কমপ্লিকেটেড সাবজেক্ট। কমপ্লিকেটেড সাবজেক্ট দুইটা অ্যাঙ্গেল থেকে, বাট এটার একটা পোটেনশিয়ালিটি আছে। কমপ্লিকেটেড বিকজ অনেকগুলি জিনিসকে একসাথে কম্বাইন করে বেসড অন জেনারেল ব্যাংকিং এই সাবজেক্টটা কম্পাইল করা হয়েছে, বিশেষ করে জেনারেল ব্যাংকিং এক্সপার্ট করার জন্য আপনাদেরকে এই সাবজেক্টটা তৈরি করা হয়েছে। কিন্তু এই সাবজেক্টের মধ্যে ডিরেক্টলি ইনডিরেক্টলি ট্রেড ফাইন্যান্সকে অ্যাড করা হয়, একটু ইনডিরেক্টলি ক্রেডিটকে অ্যাড করা হয়, সরাসরি মানি লন্ডারিংকে অ্যাড করা হয়।
ইসলামী ব্যাংকিংটা যদিও এটার মধ্যে আসে না, ব্যাংকের যত ধরনের নিয়ম, রুলস, রেগুলেশনস আছে সবগুলো এখানে অ্যাড করা হয়, মানে সিলেবাস ইনক্লুডেড। তারপরে লয়ের প্র্যাকটিস আমরা একটু লম্বা সেশন করব। লম্বা সেশন মিনস হচ্ছে আমরা বিভিন্ন দিকে একসাথে অ্যানালাইসিস করব আগে, তারপরে সাবজেক্টে ঢুকবো। তাহলে আপনাদের সাবজেক্ট সম্পর্কে 360 ডিগ্রি নলেজ হবে, এবং আপনাদের পরে পড়াটা ট্যাগ করতে পারবেন ইজিলি, যে এটা আসলে এই পড়া থেকে আসছে বা এটা এই জায়গা থেকে গোছানো জায়গা থেকে আসছে। একদম শুরুতে ধরেই আমরা চ্যাপ্টার 1 পড়া শুরু করবো, ল অ্যান্ড প্র্যাকটিস এই কাজটা করা যাবে না, বা এই কাজটা আমি করবো না। আমরা একটু অ্যানালাইসিস করি, আমরা দেখার চেষ্টা করি ল অ্যান্ড প্র্যাকটিসের আসলে পার্সপেক্টিভ কি, হোয়াট ইজ দ্য সিলেবাস রিগার্ডিং ল অ্যান্ড প্র্যাকটিস, এবং কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কেমন হয়। অন্য যে কোনো কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু আমরা লাস্ট ইয়ার কোয়েশ্চেনটা দেখে একটা সামারি নিয়ে আলোচনা শুরু করেছি বা নিজেদের জাস্টিফিকেশন দাঁড় করিয়েছি। বাট ল অ্যান্ড প্র্যাকটিস আমরা ওরকম জাস্টিফিকেশন দাঁড় করাবো না। আমরা উম, মোটামুটি সবগুলি কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো, A to Z, 96 to 100 সব কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে যেটা হবে, আপনাদের টোটাল ধারণাটা কম্প্রিহেন্সিভ হবে, এক্সটেন্ডেড ধারণা। এটা আপনার জন্য সুবিধার, অসুবিধা না। হয়তো আমাদের 1 ঘন্টা টাইম ওয়েস্ট হবে মনে হবে, বাট এই 1 ঘন্টা টাইম আপনাকে পড়তে গেলে প্রতিনিয়ত পুশ ব্যাক করবে, ব্যাক এন্ড সাপোর্ট দিবে যে তুমি রাইট ওয়েতে আছো। আহ আমরা যেটা চেষ্টা করি আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে ল অ্যান্ড প্র্যাকটিস, শুধুমাত্র ল অ্যান্ড প্র্যাকটিস একটা সাবজেক্ট পাশ করানো কিন্তু জিআইবিতে। জিআইবিতে ল অ্যান্ড প্র্যাকটিস মানে হচ্ছে আপনার নর্মাল লাইফে এই সাবজেক্টের ভ্যালু অ্যাড করা, মানে আপনার ব্যাংকিং এ অ্যাপার্ট ফ্রম ইউর জিআইবিবি এক্সাম, আপনি এই সাবজেক্টের মাধ্যমে আপনার নিজের স্ট্রাকচারে ভ্যালু অ্যাড করতে পারবেন। আপনি শুধুমাত্র ল অ্যান্ড প্র্যাকটিস পাশ করেছেন শেষ না কিন্তু এটা। এটা আপনার ডেইলি প্রমোশন ভাইবা, ডেইলি অ্যাক্টিভিটিস, হোয়াটএভার যে ডিভিশনে আপনি থাকেন না কেন, ল অ্যান্ড প্র্যাকটিসের কিন্তু ডিরেক্ট ইম্প্যাক্ট আপনার উপর আছে। সুতরাং জেআইবিবি এক্সামের পরেও ল অ্যান্ড প্র্যাকটিস কিন্তু আপনাকে ব্যাংকিং ক্যারিয়ারে, ব্যাংকিং অ্যাক্টিভিটিসে, ডে টু ডে অপারেশনসে সাপোর্ট দিবে। দ্যাটস ওয়াই ল অ্যান্ড প্র্যাকটিস অন্য যে কোনো সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট। খুব দুইটা বেসিক ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে। ল অ্যান্ড হয়তো ইকোনমিক্সকে আমি বেস্ট বলি, কারণ ইকোনমিক্স আপনার জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছু ওখানে involved। ল অ্যান্ড প্র্যাকটিস আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইনভলভ না, বাট আপনার প্রফেশনাল লাইফ যতটুকু সময় আপনি ব্যাংকিং ক্যারিয়ারে আছে ততটুকু পুরোটা সময় ল অ্যান্ড প্র্যাকটিস আপনাকে সাপোর্ট করবে। সুতরাং ল অ্যান্ড প্র্যাকটিস রিলেটেড যতটুকু নলেজ আপনি নেবেন, প্লিজ রিকোয়েস্ট টু এভরিওয়ান, শুধুমাত্র জেআইবিবি পাস করার জন্য এই নলেজটুকু অ্যাকোয়ার করবেন। এই নলেজটুকু অ্যাকোয়ার করবেন আপনার টোটাল ব্যাংকিং ক্যারিয়ার, ব্যাংকিং প্রফেশনের পুরো টেনরটাকে সার্ভাইভ করার জন্য এই নলেজটা করবেন। তার মানে টেকসই নলেজ, বুঝে শুনে বুঝে নলেজটা আর্ন করবে। পড়ছি, মুখস্থ করছি, লিখবো, এরকম করে কিন্তু ল অ্যান্ড প্র্যাকটিসে যাওয়া যাবে না। এরকম করে যদি যান তাহলে পরীক্ষায় ভালো করতে পারবেন। ল অ্যান্ড প্র্যাকটিস সেন্সিটিভ সাবজেক্ট, এটা বুঝে তারপরে পড়তে হবে, না বুঝে পড়া যাবে না। সামারি মোটামুটি ইন্ট্রোডাকশন যদি বলি ল অ্যান্ড প্র্যাকটিসের, এতটুকু। যেহেতু এটা লং রানে আপনাকে সাপোর্ট দিচ্ছে, ক্যারিয়ার সাপোর্ট দিচ্ছে, সুতরাং এই সাবজেক্টটা এত হেল্প করছে আপনাকে, আপনি পার্সোনালি সাবজেক্টটাকে ভ্যালু দেওয়াটা আপনার নৈতিক দায়িত্ব। সো শুধুমাত্র জেআইবিবির কথা চিন্তা করে আমরা ল অ্যান্ড প্র্যাকটিস পড়বো না। আমি যখন ল অ্যান্ড প্র্যাকটিস একটা প্রশ্ন পড়বো, একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, একটা ব্যাখ্যায় যাব, প্লিজ সবাই একটু মাথায় রাখবেন যে এটা আমার লং টার্মে মাথায় রাখার মতো করে আমার পড়তে হবে। এটুকু একটু এনশিওর করবেন। ল অ্যান্ড প্র্যাকটিসের সাথে আপনাদের আরেকটা সাবজেক্ট কি পরীক্ষা আছে এবার? দুইটা পরীক্ষা, আরেকটা পরীক্ষা কি? আর এটা এমএফএস। 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 এমএফএস সো ট্রিকি আনাদার সাবজেক্ট। দুইটা সাবজেক্ট, ল অ্যান্ড প্র্যাকটিসের নলেজ প্লাস প্লাস এমএফএস এর নলেজ একসাথে নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। একটা নলেজ শেষ করার পর, ল অ্যান্ড প্র্যাকটিস কি সকালে না বিকেলে? ল অ্যান্ড সকালে প্র্যাকটিস লন। সকালে, ল অ্যান্ড প্র্যাকটিস সকালে। বাট দুইটা দুইটা সাবজেক্টের একসাথে নলেজকে একত্রে গ্যাদার করে আপনি সেখানে যাচ্ছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এমএফএস কিন্তু সোজা সাবজেক্ট না, সেখানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, অ্যাজ পার আওয়ার প্রিভিয়াস কনভারসেশন। ম্যাথমেটিক্যাল টার্মস আছে, তারপরে ট্রিকি ইস্যুস আছে, সেগুলিকে মাথায় রেখে তারপর ল অ্যান্ড প্র্যাকটিস নিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। আমি
একটা টপিক ভালো বুঝেছি। এটার বাইরের কথা হচ্ছে পরীক্ষার হলে আমি কতটুকু নিয়ে যেতে পারছি, এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে যখন আমি লিখতে যাব, তার আগে আমি কতটুকু নিয়ে যেতে পারছি এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু দুইটা কমপ্লিকেটেড সাবজেক্ট। সো পড়াটার ক্ষেত্রে টেকনিক্যালি একটু এনশিওর করতে হবে। মনে রাখার ব্যাপারটা একটু ঠিকঠাক করে রাখতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বুঝতে হবে। যদি আপনি ঠিকঠাক করে সুন্দর করে বুঝে যেতে পারেন, তাহলে পড়াটা পরীক্ষার হলে লিখতে আপনার জন্য অসুবিধা হবে না। আমি বলেছি মানি ল অ্যান্ড প্র্যাকটিস হচ্ছে একটা সাবজেক্ট, যেই সাবজেক্টে আপনার বিভিন্ন ধরনের ব্যাংকিং অ্যাক্টিভিটিতে যে লগুলি কাজ করে সেগুলি আছে। ব্যাংকিং অপারেশনে আমরা যেই অ্যাকাউন্ট ওপেনিং শুরু করে জেনারেল ব্যাংকিং এ যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সেগুলি আছে। ক্যাশ ম্যানেজমেন্টে যে কাজগুলি করি সেগুলি আছে। ক্লিয়ারিং এর টুকটাক যে কাজটা থাকে সেটা এখানে অ্যাড করানো আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এএমএল এর টোটাল পার্টটা এই ল অ্যান্ড প্র্যাকটিসে অ্যাড করানো আছে। তাহলে চারটা পাঁচটা ডিভিশনের কাজকে একত্র করে ল অ্যান্ড প্র্যাকটিস সাবজেক্টটা সেট আপ বা স্টাবলিশ করা হয়েছে। দ্যাটস ওয়াই এই সাবজেক্টটার এত বেশি ভ্যালু আপনাদের কাছে থাকবে, বা যেহেতু এটা লং টার্মে আপনাকে সাপোর্ট দিবে, সো এটার ভ্যালুটাকে আপনাদের অনার করার মানে যৌক্তিক। কোয়েশ্চেন প্যাটার্নটা দেখবো। যদি মনে করেন, আমার মনে হয় লাস্ট থেকে ফার্স্টের দিকে আসলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা লাস্ট থেকে ফার্স্টের দিকে আসি। মানে একদম রিসেন্ট ইয়ারে যে কোয়েশ্চেন আছে সেটা দেখি। এটা হচ্ছে ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোয়েশ্চেন, লাস্ট গত বছর। প্রথমে আসছে শর্ট নোট। রাইট শর্ট নোটস অফ এনি ফোর অফ দ্য ফলোইং। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা শর্ট নোট। এই শর্ট নোট থেকে আপনাকে যে কোনো চারটা শর্ট নোট দিতে হবে। ছয়টা শর্ট নোট থেকে চারটা শর্ট নোট, এটা একটু মানে টাফ হয়। হ্যাঁ, ফাইন্যান্স, প্রথম শর্ট নোট হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি। লিটারেসি এইটা হচ্ছে মানে একদম কমন বলা যাবে না। হাফ নোট, হাফ নোটটাও খুব কমন না, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের একটা পার্টের একটা পয়েন্ট নিয়ে এসছে। স্টিল চেক, এটা কমন, ওয়ার্ডটা শুনে আপনি বুঝতে পারছেন ও ভাই এটা জানি, পরিচিত। সিডিডি পরিচিত, লিজ ফাইন্যান্সিং পরিচিত, মাইনার অ্যাকাউন্ট পরিচিত। মানে পড়াশোনার মধ্য থেকে লাস্টের চারটা জিনিস পড়াশোনার মধ্য থেকে আসছে। আর প্রথম যে দুইটা আসছে সেই দুইটা আমার কাছে, আমি এটাকে ইউনিকই মনে করছি, একটু আনকমন মনে হচ্ছে। দুই নম্বর, মানে প্রথমে একটা শর্ট নোট থাকে স্ট্যান্ডার্ড, বুঝতে পারছি শর্ট নোট, বাট শর্ট নোটে ছয়টা থেকে চারটা অ্যান্সার করতে হয়। দুই নম্বর, হোয়াট ইজ রিলেশনশিপ ব্যাংক? রিলেশনশিপ ব্যাংকিং বলতে কি বুঝো? আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস ক্যান এ ব্যাংকার ডিসক্লোজ দ্য সিক্রেসি অফ এ কাস্টমার অ্যাকাউন্ট? আমরা সব সময় কাস্টমার অ্যাকাউন্টের ইনফরমেশনটা ডিসক্লোজ না করতে বলি। এবং এই যে ডিসক্লোজ না করা, ডিসক্লোজ করলে পানিশমেন্টের সম্মুখীন হওয়া, এইটুকু জিনিসকে মানি লন্ডারিং এর ভাষায় টিপিং অফ বলা হয়। তাহলে মূলত আসলে সেই জায়গাটাকে কনসেন্ট্রেট করে এখানে এই প্রশ্নটা করা হয়েছে, আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস ক্যান এ ব্যাংক ডিসক্লোজ দ্য সিক্রেসি অফ এ কাস্টমার অ্যাকাউন্ট? মানে মূলত এটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হচ্ছে, ল এনফোর্সমেন্ট অথরিটি অথবা কম্পিটেন্ট অথরিটি যদি কোনো ইনফরমেশন চায়, সেই জায়গায় আমি কাস্টমার ইনফরমেশনটা ডিসক্লোজ করতে পারবো, আদারওয়াইজ কাস্টমার ইনফরমেশনটা আমি ডিসক্লোজ করতে পারবো না। মানে খুব সিম্পলি বললে এটার অ্যান্সার হচ্ছে এটা। রিলেশনশিপ ব্যাংকিং যারা আরএমএ কাজ করেন তাদের জন্য রিলেশনশিপ ব্যাংকিং এর কথা বলা হচ্ছে। সি নাম্বার, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন এ চেক এন্ড এ ব্যাংক ড্রাফট? আসলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মধ্যে আমরা আসলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, কোয়াইসি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট গুলি ওয়ার্ড গুলি পড়বো, পড়ার ক্ষেত্রে এই পার্থক্যটা মানে মূলত চেক হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, ব্যাংক ড্রাফট হচ্ছে কোয়াইসি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। তারপরে পার্থক্যটা এদের সিকোয়েন্স অনুযায়ী সামনের দিকে যায়। এ ইস্যুয়ার, এ ইস্যু অ্যান ওপেন বেয়ারার চেক এত 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 এত, এটা আসলে একটা কেস স্টাডি অ্যাড করেছে। কেস স্টাডিতে দুইটা জাস্টিফিকেশন দাঁড় করিয়েছে, করে আপনাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে বলেছে। হোয়াট ইজ রিলেশনশিপ ব্যাংকিং? আমি বুঝতে পারছি এটা। কাস্টমার ইনফরমেশন কখন ডিসক্লোজ করতে হবে সরাসরি প্রশ্ন বলা যাবে না, এটা আমি হয়তো বুঝতে পারছি বলে আমি বলতে পারছি। আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি এটার অ্যান্সার করতে পারবেন। আপনার কাছে কনফিউশনের মনে হবে যে কাস্টমার ইনফরমেশনটা কোথাও শেয়ার করা যাবে না, এখানে আবার বলছে যে কখন শেয়ার করা যাবে। ইন এডিশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চেক অ্যান্ড ব্যাংক ড্রাফট? সব জায়গায় আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যে চারটা জানি, সেই চার, যে তিনটা জানি, চেক, তারপরে হচ্ছে প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ,
তাদের নিয়ে আমাদের সবসময় মাতামাতি হয়। অ্যাকচুয়ালি এইটার বাহিরে ব্যাংক ড্রাফটের সাথে এটা যে পার্থক্য আছে, এইটা যদি আপনি পড়েন তাহলে ভালো। অনেকেই এই জায়গাটা ওরকম পড়ে না, কারণ এটা আসলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের পার্ট না, যে ব্যাংক ড্রাফটটা সেখানে অ্যাড করে। এটা ওয়াইসি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। সুতরাং এই প্রশ্নটাকেও আমি আসলে আনকমন প্রশ্ন হিসেবে ট্রিট করব। যদি এখানে প্রশ্ন আসতো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চেক অ্যান্ড প্রমিসারি নোট, দ্যাট উইল বি কমন। যদি প্রশ্ন আসতো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চেক অ্যান্ড বিল অফ এক্সচেঞ্জ, দ্যাট উইল বি কমন। বাট চেক অ্যান্ড ব্যাংক ড্রাফট, এটার মধ্যে পার্থক্যটা আনকমন কোয়েশ্চেন। কেস স্টাডি থাকছে, আনকমন কোয়েশ্চেন থাকছে একটা দুইটা, দেওয়ার পর 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দিতে বলা হয়েছে। 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট প্রসিডিওর শুড দ্য ব্যাংকার অ্যাডাপ্ট ইন ওপেনিং অ্যান্ড অপারেটিং এ জয়েন্ট অ্যাকাউন্ট? এটি স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, 10 মার্কস। যিনি সুন্দর করে লিখতে পারেন, 8 পাওয়ার যোগ্যতা রয়েছে। এটা একদম বইয়ের সরাসরি প্রশ্ন। Can the balance in the joint account of husband and wife be paid to wife after the death of her husband? হাজবেন্ড মারা যাওয়ার পর ওয়াইফকে আসলে তার পেমেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্সটা দেওয়া যাবে কি না জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে? এটা একদম কমন প্রশ্ন, কারণ আমরা আইদার সার্ভাইভাল জয়েন্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা পার্ট সবসময় জেনারেল ব্যাংকিং এর খুব ইম্পর্টেন্ট হট টপিকস হিসেবে পড়ি। সেই জায়গা থেকে আসলে এই প্রশ্নটা এখানে এসেছে। হ্যাঁ, আপনাকে আসলে আইদার সার্ভাইভার, বোথ, জয়েন্ট, জয়েন্টলি, আইদার সার্ভাইভার, সিঙ্গেললি, এই টাইপের কন্ডিশন গুলিকে সুন্দর করে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে এখানে। সো ইট ইজ অলসো কমন কোয়েশ্চেন আই থিঙ্ক। 3 নম্বরে মিস্টার আমান এন্ড মিস্টার জামান হ্যাজ এ জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট, একটা কেস স্টাডি দিয়েছে, মিস্টার জামান আর আমানের কেস স্টাডি। সো 3 নম্বরটা বলা চলে যে এই কোয়েশ্চেনটা কমন, মোটামুটি মোটামুটি লিখার মতো, এবং খুব খুব একটা ঝামেলা নয়। আমরা একটু পার্ট টু পার্ট, এটা জেনারেল ব্যাংকিং থেকে আসছে। ইট ইজ অলসো ট্রিটেড ফ্রম জেনারেল ব্যাংকিং, এনআই অ্যাক্টের অংশ থেকে আসছে। এটা জেনারেল ব্যাংকিং কোশ্চেন, জেনারেল ব্যাংকিং কোশ্চেন। আমরা আসলে মেইনলি পার্থক্য করার চেষ্টা করব, এএমএল থেকে কি আসছে, জেনারেল ব্যাংকিং এর ল পার্ট থেকে কি আসছে, জেনারেল ব্যাংকিং এর জেনারেল পার্ট থেকে ল কি আসছে। জেনারেল ব্যাংকিং এর ল পার্ট মিনস কোম্পানি অ্যাক্ট, তারপরে হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, তারপরে হচ্ছে প্রোপ্রাইটারশিপ অ্যাক্ট, স্ট্যাম্প অ্যাক্ট, তারপরে হচ্ছে যত ধরনের ল আছে সবগুলি লকে একসাথে মিলিয়ে আমি ল পার্ট বলবো। জেনারেল ব্যাংকিং প্র্যাকটিসটাকে জেনারেল ব্যাংকিং প্র্যাকটিস বলবো, ক্যাশ বলবো, মানি লন্ডারিং বলবো, যেটা যেখান থেকে আসছে। এই দুটো প্রশ্ন এখন পর্যন্ত জেনারেল ব্যাংকিং থেকে আসছে। 3 নম্বর 4 নম্বর প্রশ্ন, হু ইজ ওয়ার্কিং কাস্টমার, রাইট দ্য রেসপন্সিবিলিটি অফ এ ব্যাংকার ইন ডিলিং উইথ ওয়ার্কিং কাস্টমার। একজন ওয়ার্কিং কাস্টমার কাকে বলে? কেউ যদি এই প্রশ্নটা লিখতে পারে, এই প্রশ্নটা 10-এ 10 পাওয়া সম্ভব। বিকজ সরাসরি এএমএল এর পার্টে আমরা এই কোয়েশ্চেনটা পড়েছি, সবাই পড়েছি, এটা কমন। এই যে যারা ক্যাশে আছেন তারা খুব ভালো করে জানেন, 50,000 নিচে হলে এক ধরনের ট্রিটমেন্ট, 50,000 থেকে 5 লাখ হলে এক ধরনের ট্রিটমেন্ট, 5 লাখের উপর হলে আরেক ধরনের। এটি ব্যাখ্যা করতে বলছে কোয়েশ্চেন। ক্যান দ্য ব্যাংক ইস্যু এ ডিমান্ড ড্রাফট পেয়েবল টু এ বেয়ারার? বেয়ারারের নামে একটা ডিমান্ড ড্রাফট ব্যাংক ইস্যু করতে পারে কিনা, এক্সপ্লেন। অ্যাজ ইউজুয়াল এটা একটা মানে সিঙ্গেল লাইন কেস স্টাডি। এটা সিঙ্গেল লাইনের কেস স্টাডি, সিঙ্গেল লাইনের কেস স্টাডি। হ্যালো। A demand draft issued by you on one of your branches is lost before it reached to the recipient. As a bank, what steps? মানে পে অর্ডার ডিমান্ড ড্রাফট যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করবে? কমন, এটা আমরা পড়বো, জেনারেল ব্যাংকিং এর প্রশ্নটা পড়বো, এটা কমন প্রশ্ন। তাহলে এখানে মূলত এ আর সিটা কমন প্রশ্ন, একদম 15 কমন। ক্যান দ্য ব্যাংক ইস্যু এ ডিমান্ড ড্রাফট পেয়েবল টু এ বেয়ারার? একজন বেয়ারার নামে ডিমান্ড ড্রাফট ইস্যু করতে পারে কিনা, এক্সাম্পল দিতে বলছে। এটা আসলে ইস্যু করতে পারে না, কারণ ডিমান্ড ড্রাফট আসলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট না, ওদের কাছে হস্তান্তর করা যাবে না, দ্যাটস এটা করা যাবে না। এটা মোটামুটি আমরা কমন সেন্স, যখন আমরা এনআই অ্যাক্টের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, কোয়াইসি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে পার্থক্য বলবো, বুঝবো, তখন এই কোয়েশ্চেন অ্যান্সারটা আপনি লিখতে পারবেন। সো 4 নম্বর, আই উইল ট্রিট ইট অ্যাজ এ কমন কোয়েশ্চেন, ইজিয়ার কোয়েশ্চেন। 5 নম্বর, what is Registration Act? What are the objectives of the Registration Acts? স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যাক্ট থেকে আসছে।
When does the title pass to transferee in case of registration of the document? এটা ল থেকে আসছে। মিস্টার রহমান এ বাংলাদেশের মুসলিম ন্যাশনাল হ্যাজ গিফটেড টু পিসেস অফ ল্যান্ড, কেস স্টাডি, ল থেকে আসছে। মানে 5 নম্বর কোয়েশ্চেনটা ল, ল রিলেটেড কোয়েশ্চেন। এটা লিড করছে রেজিস্ট্রেশন অ্যাক্ট নামক ওই অ্যাক্ট থেকে। 6 নম্বর, ডিসক্রাইব জেনারেল অ্যান্ড স্পেশাল রিলেশনশিপ বিটুইন ব্যাংকার অ্যান্ড কাস্টমার। ইজি, কমন 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 কোয়েশ্চেন। সো ফার আই নো, যদি সময় থাকে আমরা আজকে এই কোয়েশ্চেনটা আলোচনা করার সম্ভাবনা রয়েছে। Why is introduction necessary for opening an account with the bank? Very very important question, but common. আমরা এটা পড়েছি, আমরা এটা জানি কেন ইন্ট্রোডাকশন দরকার। যারা জেনারেল ব্যাংকিং কাজ করেন অথবা জেনারেল ব্যাংকিং পার্টে আমরা এই কোয়েশ্চেন নিয়ে আলোচনা। Question number C. State whether each of the following statement is true or false. নিচে 5টা ট্রু or false বলেছে, এই 5টা ট্রু or false কোনটা সত্য কোনটা মিথ্যা। এইটাকেও জেনারেল ব্যাংকিং এর পার্ট। মানে যাকে ইলিটারেট পার্সন ক্যানট ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, ফলস, করতে পারেন। মনিটারি পলিসি ফর্মুলেটেড ইজ ওয়ান অফ দ্য মেইন ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক, ফলস, এটা সেন্ট্রাল ব্যাংক করবে। আমি কিন্তু পড়ি নাই, আমার এমনি আমি কিন্তু দেখি নাই প্রশ্ন আগে, আজকে আপনাদের শুধু রেডি করে আমি নিয়ে আসছি। বেসিক ব্যাংক পিএলসি ইজ এ স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক। আমি খুব রিকোয়েস্ট করেছি গত বছর সবাইকে, মানে আমি আসলে আমার যে ফর্মাল মানে সার্চিং বলেছিলাম যে এই জায়গাগুলিতে একটু হাইলাইট করতে, বিশেষ করে ব্যাংকের ইস্যুস গুলি, বলে নাই, মানে ওরকম করে হয়তো করা হয়নি। আমরা এই 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 লুপহোল গুলি মোটামুটি এবার রিসলভ করার চেষ্টা করব। বেসিক ব্যাংক পিএলসি যে স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক কি না আমি জানি না, একটু পরে শীটের মধ্যে দেখবো, একটু পরে পড়বো। In case of place of possession of this security is with the debtor. প্লেজের ক্ষেত্রে পোসেশনটা কার কাছে থাকে, ডেটরের থাকে না ক্রেডিটরের থাকে। চার্জ শিডিউল যখন আমরা পড়বো সেখানে 5 ধরনের লিয়েন, মর্গেজ, হাইপোথিকেশন, প্লেজ এগুলি আমরা পড়বো, পড়ে এটার পার্থক্যটা আমরা পড়বো। এ মাইনর ক্যানট অ্যাকসেপ্ট এ বিল, একজন মাইনর একটা বিল অ্যাকসেপ্ট করতে পারে কি পারে না, এই টাইপের একটা কোয়েশ্চেন আনসার করতে বলেছে 5-এ। ট্রু অর ফলস, নতুন একটা টপিকস আসছে যে কেস স্টাডির পাশাপাশি ট্রু অর ফলস কিন্তু 4টা 5টা দিতে পারে। গুড। 7 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কেওয়াইসি টু প্রিভেন্ট মানি লন্ডারিং এন্ড টেররিস্ট ফাইন্যান্সিং। গুড, এটা কেওয়াইসি রিলেটেড প্রশ্ন। হোয়াট আর দ্য ডকুমেন্ট ইউ নিড টু ভেরিফাই কেওয়াইসি রিকোয়ারমেন্ট, কেওয়াইসি রিলেটেড কোয়েশ্চেন। হোয়াট ডাজ মানি লন্ডারিং এফেক্ট বাংলাদেশ ইকোনমি, কজেস অফ মানি লন্ডারিং, মানি লন্ডারিং এর কারণ কি, কজ কি। সুপার ডুপার ইম্পর্টেন্ট, কমন, একদম পড়ার প্রশ্ন। তাহলে এখন পর্যন্ত 7 নাম্বারটা আমার কাছে পড়ার প্রশ্ন মনে হচ্ছে। কমপ্লিট 20 নাম্বার মানি লন্ডারিং, কমপ্লিট 20 নাম্বার মানি লন্ডারিং। এইটা 20 আমি হয়তো ফিট করবো না, কিন্তু এখানে 2-3টা প্রশ্ন আপনি এমনি লিখতে পারবেন, বুঝতে বুঝে বুঝে লিখতে পারবেন। সো ইট ইজ অলসো কমন ফর মি, এটাকে আনকমন বলছি না আমি। 6-7 কমন আমার কাছে। তারপরে হচ্ছে 4 নাম্বারটাকে আমি কমন ট্রিট করেছি, এটা আমার কাছে কমন। এটাকে এটাকে এটা এটা কমন, সরি 4 না, 4ও কমন, তারপরে 3ও কমন, এই দুইটা আমার কাছে কমন। বাট এটা আমার কাছে একটু বিটকুটে মনে হয়েছে যে একটু ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন অ্যাড করেছে। আর তারপরে ধরে নিলাম রেজিস্ট্রেশন একটা তো ভালো করে আমি পারি না, আনকমন প্রশ্ন আসছে রেজিস্ট্রেশন অ্যাক্ট, সবাই ওরকম ভালো করে পড়ে না, সেই হিসেবে এটাকে আমি আনকমন প্রশ্ন হিসেবে ধরে নিই। যে যদি এমন হতো কোম্পানি অ্যাক্টের কোয়েশ্চেন আসছে অথবা ব্যাংক কোম্পানি অ্যাক্ট নিয়ে প্রশ্ন আসছে, তাহলে আমি বলতাম এটা কমন, কারণ ওগুলি পড়া হয়। রেজিস্ট্রেশন একটা আসলে খুব বেশি পড়া হয় না। ইন দ্যাট রিগার্ডস ইট ইজ ট্রিটেড টু বি অ্যান আনকমন কোয়েশ্চেন। 8 নম্বর প্রশ্ন, স্টেট দ্য স্কোপ অ্যান্ড মেইন পারপাস অফ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন। এক থেকে আরেকটা প্রশ্ন আসছে, মানে আমার ফোকাস হচ্ছে এক থেকে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট থেকে আসছে। হু আর দ্য অথরাইজড ডিলার ইন বাংলাদেশ, ডিফাইন ব্লকড অ্যাকাউন্ট অ্যান্ড স্পেশাল অ্যাকাউন্ট অ্যাজ পার ফেরা 1947। যারা ট্রেড ফাইন্যান্সে কাজ করেন তাদের জন্য এই প্রশ্নটা সোজা, বাট যারা ট্রেড ফাইন্যান্সে কাজ করেন না তাদের জন্য এই প্রশ্নটা কঠিন। বাট সামারি হচ্ছে এটা এক থেকে আসছে। তাহলে এখন পর্যন্ত 8টা প্রশ্ন আমি অ্যানালাইসিস করেছি, 2টা কোয়েশ্চেন আমি ডিরেক্ট এক থেকে পেয়েছি, এটা একটা আর এটা একটা। 2টা কোয়েশ্চেন এক থেকে পেয়েছি, আর আমি মানি লন্ডারিং থেকে কমপ্লিট একটা সেট পেয়েছি, 3টা সেট।
তারপরে বাকি কোয়েশ্চেনগুলি আমি আসলে জেনারেল ব্যাংকিং থেকে পেয়েছি, 4টা সেট শর্ট নোট পেয়েছি। দেন ফার্দার 9 নম্বর কোয়েশ্চেন, describe the reason of huge amount of bad loan in bank and Bangladesh. What legal measures are available for recovery the bad loan? Do you think Bangladesh bank steps are adherence to adequate the monitoring of the classified loan and rate? নর্মাল সেন্সের কোয়েশ্চেন, মানে লোন, এটা জেনারেল ব্যাংকিং এর কোয়েশ্চেন, মানে বলা চলে জেনারেল ব্যাংকিং প্লাস ক্রেডিট। একটা দেখেন, মানে এই কোয়েশ্চেনটা যিনি করেছেন, আমার সত্যি কথা তাকে পাইলে একটু এখন মানে জড়ায় ধরতে হবে, মানে হোয়াট টাইপস অফ কোয়েশ্চেন, মানে এইটা এমন একটা কোয়েশ্চেন সেট করেছে যেটার 10-এ 10 স্ট্যান্ডার্ড দিতে হবে। এইটা ক্রেডিট পার্টকে অ্যানালাইসিস করেছে, এইটা ফরেন ট্রেডের পার্টটাকে অ্যানালাইসিস করেছে, এএমএল এর পার্টটাকে অ্যানালাইসিস করেছে, বেসিক ফান্ডামেন্টাল লকে অ্যানালাইসিস করেছে, কেস স্টাডিটাকে অ্যাড করেছে, ট্রু অর ফলসটাকে অ্যাড করেছে, শর্ট নোটটাকে অ্যাড করেছে, ফাইনালি পার্থক্যটাকে অ্যাড করেছে। মানে একটা কমপ্লিট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এটা। ডিস্টিংশন বিটুইন এনি ফোর, 4টা পার্থক্য লিখতে বলেছে। কন্ট্রাক্ট ভার্সেস এগ্রিমেন্ট, প্রাইমারি সিকিউরিটি, কোলাটেরাল সিকিউরিটি, ক্রেডিট। কন্ট্রাক্ট ভার্সেস এগ্রিমেন্ট, ক্রেডিট, না সরি, কন্ট্রাক্ট ভার্সেস এগ্রিমেন্ট ক্রেডিট না, এটা ল থেকে আসছে, মানে কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে আসছে। বিড বন্ড এন্ড পারফরমেন্স গ্যারান্টি ক্রেডিটের পার্ট থেকে আসছে, মানে এটা গ্যারান্টি পার্ট থেকে আসছে। ব্যাংকার্স লিয়েন, ব্যাংকার্স রাইট অফ সেট অফ, এইটা ব্যাংকার রাইট অফ সেট অফ থেকে আসছে, মানে ব্যাংকারের রেসপন্সিবিলিটি আসছে, জেনারেল ব্যাংকিং থেকে আসছে। ড্রয়িং পাওয়ার এন্ড পাওয়ার অফ অ্যাটর্নি ক্রেডিট থেকে আসছে। গ্যারান্টি এন্ড ইন্ডিমিনিটি কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে আসছে। আমার দেখা মতো বেস্ট কোয়েশ্চেন। আমি জানি না এর পরের অন্য কোয়েশ্চেন গুলো অ্যানালিসিস করলে কি বের হবে। তাহলে যদি আমি সামারি করি, সবাই কি বুঝতে পেরেছেন কিনা এই কথাটা? আমার এই এই কোয়েশ্চেন অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের ল অ্যান্ড প্র্যাকটিসে ভালো করার জন্য, প্লিজ, খুবই ইম্পর্টেন্ট। আমরা অ্যানালাইসিস করে যেটা পেলাম, এখানে ক্রেডিট থেকে প্রশ্ন থাকছে, একটা থেকেছে, ইনফ্যাক্ট সোজা ছিল, আপনি অ্যানালাইসিস এটা আপনি নিজের মতো বানায় লিখতে পারতেন আসলে। ট্রেড থেকে একটা কোয়েশ্চেন থেকেছে, ফরেন ট্রেড। মানি লন্ডারিং থেকে একটা প্রশ্ন থেকেছে, ল থেকে একটা প্রশ্ন থেকেছে, 4টা উইং। পার্থক্য সকল কিছুকে কম্বাইন করেছে, শর্ট নোট সকল কিছুকে কম্বাইন করেছে 6টা। বাকি 4টা কোয়েশ্চেন আসছে জেনারেল ব্যাংকিং এর অপারেশন থেকে। জেনারেল ব্যাংকিং এর এই অপারেশনের এই কোয়েশ্চেন গুলিতেও আবার কেস স্টাডি ট্রু অর ফলস দিয়ে কোয়েশ্চেনের ডেপথটাকে অ্যানালাইসিস করেছে। এই হচ্ছে প্রথম প্রশ্ন। এবার আমি একটু ভাগ করব মানি লন্ডারিং থেকে আসলে কত আসার মতো থাকে। খুব স্ট্রেট ফরওয়ার্ড যদি আমি বলি, মানি লন্ডারিং থেকে পুরো 100 মার্কসের 1/4% কোয়েশ্চেন আসে। ইউনিট এ ডেমো। শর্ট নোটে আসছে 5, 7 নম্বরে একটা 20, পারলে 5 আর 20 মানে কত হলো, 25। 25 নাম্বার আসছে মানি লন্ডারিং থেকে। ক্রেডিট থেকে আসবে 25-এর মতো, এই যে এটা ক্রেডিটের প্রশ্ন। তারপরে হচ্ছে প্রাইমারি সিকিউরিটি, কোলাটেরাল সিকিউরিটি ক্রেডিটের প্রশ্ন। বিড বন্ড অ্যান্ড পারফরমেন্স গ্যারান্টি ক্রেডিটের প্রশ্ন। ইট অলমোস্ট 25-30। লিজ ফাইন্যান্সও ক্রেডিটের প্রশ্ন। অন্যগুলি হচ্ছে জেনারেল ব্যাংকিং এর প্রশ্ন। ক্যাশ থেকে কোনো কোয়েশ্চেন আমি দেখি নাই। স্পেসিফিক ল থেকে একটা প্রশ্ন আসছে। আমি যদিও, যদি আপনারা ট্রিট করতে পারেন ভাইয়া, এনআই অ্যাক্টের তো একটা প্রশ্ন আসছে, এনআই অ্যাক্টকে আমি কিন্তু লর পার্টে ধরবো না, এনআই অ্যাক্টে আমি অপারেশনের পার্টে ধরবো, কারণ এনআই অ্যাক্টে সকল কিছুর উপর ডিপেন্ড করে আমাদের মানে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। খুব ইম্পর্টেন্ট কয়টা টোন এখন সেট করব আপনাদের, যদি হাতের কাছে কারো মানে পেন পেন্সিল, প্লিজ নোট ডাউন। এই প্রশ্ন অ্যানালাইসিস করার পর কিছু জিনিস আমি মিসিং পাচ্ছি, যে আসে নাই 100 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে আসে নাই কিছু ইম্পর্টেন্ট টপিকস। আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটা অ্যাকাউন্ট ওপেনিং ফরম্যাটের কোনো না একটা একটা কোয়েশ্চেন আসছে। ওকে, অন্য অ্যাকাউন্ট ওপেনিং গুলি আমার জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 1, এখানে কালেক্টিং ব্যাংক, প্রেজেন্টিং ব্যাংকের রোল নিয়ে কোনো প্রশ্ন আসে নাই, যেটা সাধারণত জেনারেল ব্যাংকিং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট।
আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকছে। মানে ক্লাসের মধ্যে ক্লাস শুরু করি নাই এখনো ইম্পর্টেন্ট বলা শুরু করে দিছি, মানে যাতে আপনারা একটু কনসেন্ট্রেট করতে পারেন। এনরোচমেন্ট ক্রসিং কোনো কোয়েশ্চেন নাই, এবার ছিল না, আগামীবার। এক নাম্বারটা একটু রিপিট করবেন প্লিজ। 1 নাম্বার টোনটা যেটা বলেছি সেটা। জি ভাইয়া। আচ্ছা, আমরা এখানে দেখেছি অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে জয়েন্ট অ্যাকাউন্টের একটা প্রশ্ন আসছে, জয়েন্ট অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসিডিওর। সো জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে যেহেতু আসছে, প্রতিবার যে কোনো একটা অ্যাকাউন্ট ওপেনিং প্রসিডিওর নিয়ে আপনাদের পরীক্ষা প্রশ্ন থাকে, সো অন্য অ্যাকাউন্ট ওপেনিং এর যে প্রসিডিওর গুলি আছে সেটা একটু দেখতে হবে। এটা বলেছি আমি 1 নাম্বার। 2 নাম্বার আমি বলেছি যে 2 নাম্বার কি বলেছি, কেউ একজন বলেন। Collecting bank and কালেক্টিং process, এজেন্ট, কালেক্টিং এন্ড এজেন্ট ব্যাংক। রাইট, কালেক্টিং ব্যাংক অ্যান্ড প্রেজেন্টিং ব্যাংকের রেসপন্সিবিলিটি, এটা বলেছি 2 নাম্বার। মানে আমি এই প্রশ্নে মিস পাচ্ছি, বাট ওই কনসেপ্ট গুলি খুব ইম্পর্টেন্ট, সেজন্য আমি বলছি আর কি যে এগুলি আপনাদের আমরা পড়বো বা একটু প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। 2, ক্রসিং অ্যান্ড এনডোর্সমেন্ট খুব ইম্পর্টেন্ট। 3, যেগুলি আমাদের মোটামুটি লাগবেই। অ্যাকাউন্ট ওপেনিং মেকানিজমের ওখানে গিয়ে পে অর্ডার ওই ইস্যু করা, ইন্টেরিয়ার ইস্যু করা, ক্লোজ করা, ডুপ্লিকেট ইস্যু করা, এই টাইপের প্রশ্নগুলি ওইটাই ওই অ্যাকাউন্ট ওপেনিং এর সাথেই রাখছি আমি। সো অ্যাকাউন্ট ওপেনিং, তারপরে কালেক্টিং ব্যাংক, পেইং ব্যাংকের রেসপন্সিবিলিটি, এনডোর্সমেন্ট, ক্রসিং, দে আর মিসিং ইন দিস কোয়েশ্চেন। আগামীবারের জন্য এগুলি আপনাদের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানি লন্ডারিং বরাবরের ইম্পর্টেন্ট টপিকস, সুতরাং মানি লন্ডারিং এখন যেগুলি আসছে, বাকি আরো অনেক টপিকস আছে, সেই টপিকস গুলি মাথায় রাখতে হবে। সেগুলি নিয়ে আগামী বছর আপনাদের একটা কোয়েশ্চেন তো থাকবে। তাহলে মানি লন্ডারিং এর টপিকস গুলি, যেগুলি রিমেইনিং যে টপিকস গুলি আছে, এখানে আসলে শুধু কেওয়াইসি টাকে সাপোর্ট করেছে, এর বাইরে আরো বিভিন্ন টপিকস আছে, আমরা পড়ার সময় আলোচনা করবো। মানি লন্ডারিং টপিকসটা অ্যাজ ইউজুয়ালি খুব ইম্পর্টেন্ট। ক্রেডিট নিয়ে এখানে প্রশ্ন আসছে, সিম্পল একটা প্রশ্ন আসছে যে লোন ডিফল্টার হলে কি হয়, এটা হইলো এটা হয়। কিন্তু ক্রেডিটের পাশাপাশি আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, বিশেষ করে চার্জ ক্রিয়েশনের একটা প্রশ্ন আছে, যেটা প্রায় পরীক্ষায় আসে। অর্থাৎ এই যে লিয়েন হাইপোথিকেশন, তারপর মর্গেজ, রাইট অফ, সেট অফ, এটা কিন্তু পরীক্ষায় আসে। কাস্টমার ব্যাংকার রিলেশনশিপের একটা কোয়েশ্চেন আছে, যেটা পার্সিয়ালি এখানে আসছে, বাট এটা ইম্পর্টেন্ট টপিকস, আপনাদের পরীক্ষার জন্য আসতে পারে। ট্রেড ফাইন্যান্স রিলেটেড এখানে যে প্রশ্নটা আসছে, এটা ফরেন ট্রেড, একটা ফরেন ট্রেডের অ্যাক্টিভিটিস কে বলেছে, বাট ফরেন ট্রেডের পাশাপাশি আরো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে, বিভিন্ন ধরনের রুলস আছে, রেগুলেশনস আছে, সেগুলির দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। অ্যাক্টের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আসছে, এটা আমি একটু মাথায় রাখলাম, নেক্সট আমি এটা নিয়ে আলোচনা করব। আমি ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোয়েশ্চেন শেষ, বাট এটাকে আমি বেস্ট বেস্ট কোয়েশ্চেন আমার দেখা মতে, এটা স্ট্যান্ডার্ডে 10-এর 10, মানে 0.1ও কমাতে পারবো না এই কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড। এখন কেউ যদি পরীক্ষা মানে খারাপ হয় আমার, সেটা আসলে আমার দোষ হবে, বাট একটা ল অ্যান্ড প্র্যাকটিসের যেই লেভেলের প্রশ্ন হলে সেটা স্ট্যান্ডার্ড হবে, এই লেভেলের প্রশ্নটা এটা হয়েছে। ল লেভেল, ল ল অ্যান্ড প্র্যাকটিস সবসময় ভালো কোয়েশ্চেন, সবসময় ভালো কোয়েশ্চেন হয়, কারণ এটা যেই স্যাররা পড়েন তারা আসলে মানে খুবই খুবই নলেজেবল। এনিওয়েজ, তারপরে যাচ্ছি আমরা 99-এর প্রশ্নটা অ্যানালাইসিস করবে। শর্ট নোট ভালো। ট্রেজারি বন্ড একটু আনকমন মনে হচ্ছে, বাট এটা আমরা পড়ি। বন্ড, যেহেতু বন্ডটা আমরা মানে শেয়ার বন্ডটা আমরা যদি বুঝি, তাহলে এটা লেখা যায় ডরমেন্ট অ্যাকাউন্ট, খুবই কমন। গার্নিশি অর্ডার, এটা প্রথম, মানে এটা আমার ফেভারিট টপিকস, পড়বো। সিকিউরিটি ফিচার্স অফ এ নোট, একটা নোটের সিকিউরিটি ফিচার গুলি কি, আনকমন কিন্তু এই প্রশ্ন, কারণ এটা ক্যাশ রিলেটেড কোয়েশ্চেন, আমরা অনেকে এটা পড়ি না। অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, এডিআর, এটা এমনি এই চ্যাপ্টারে বইয়ের প্রশ্ন, বাট এটাকেও আমি আনকমন বলতে পারি। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটা কমন প্রশ্ন। তাহলে যদি আমি চিন্তা করি সিকিউরিটি ফিচার অফ এ নোট, এটা আমরা আসলে সবাই পড়ি না সত্যিকার অর্থে। ট্রেজারি বন্ডটা কমন, ডরমেন্ট অ্যাকাউন্ট কমন, গার্নিশি অর্ডার কমন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা কমন, সিকিউরিটি ফিচার্স অফ এ নোট ইট ইজ নট কমন, অল্টারনেটিভ ডেলিভারি রেজুলেশন, এটাও আমি একদম কমন বলবো। 4টা কমন শর্ট নোট আছে, বাকি 2টা একটু আনকমন। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, স্টেট দ্য প্রসিডিউর অফ স্টপ পেমেন্ট ইনস্ট্রাকশন, জেনারেল ব্যাংকিং কোয়েশ্চেন। হোয়াট এ ব্যাংকার ক্যান লিগালি রিটার্ন এ ভ্যালিড চেক উইদাউট পেমেন্ট, জেনারেল ব্যাংকিং এর কোয়েশ্চেন, ইন কানেকশন উইথ এনআই অ্যাক্ট। What are the measures to be taken if a fake note is detected in a branch, bank branch?
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। খুব ফরচুনেট যে ক্যাশ থেকে দুইটা প্রশ্ন পেয়েছি আমরা। একটা হচ্ছে সিকিউরিটি ফিচার অফ এ নোট, আর একটা হচ্ছে ফেক নোটের ডিটেকশন। লাস্ট ইয়ারে কিন্তু মানে ক্যাশ থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই, 100-তে কোনো কোয়েশ্চেন আসে নাই, বাট 99-এ এখন পর্যন্ত 10 নম্বর পেয়েছেন ক্যাশ থেকে। ওকে ফাইন। হোয়াট ডু মিন বাই, তাহলে ক্যাশটা আমি কনসিডারেশনে নিব যে এবারে পরীক্ষায় ক্যাশ থেকে প্রশ্ন দিবে। হোয়াট এভার ইট ইজ, শর্ট নোট হতে পারে, ব্রড কোয়েশ্চেন হতে পারে। Question number 3. What do you mean by CTR and STR? What are the different tools used in identifying suspicious transaction? Common প্রশ্ন, AML related. Mr. Karim, a cloth merchant, is maintaining a current account with your bank. At the time of opening the account, he declared that he would transact on an average 5 lakh টাকা। এটা টিপি নিয়ে প্রশ্ন করেছে, daily from his business. However, it is observed that his transaction is এত and এত. As a banker, how would you act in this situation? মানে টিপি আপডেট, টিপি ভায়োলেট হলে আপনি কি করবেন? ট্রানজেকশন প্রোফাইল রিলেটেড ইস্যুতে এই কোয়েশ্চেনটা করেছে। খুবই রিলেভেন্ট কোয়েশ্চেন, খুবই রিলেভেন্ট কোয়েশ্চেন। আমরা প্র্যাকটিক্যালি এই প্রবলেমটা অনেক বেশি ফেস করি। সো ইট ইজ কমন কোয়েশ্চেন। 3 নম্বরটা হুবহু, খুব ইম্পর্টেন্ট এবং কমন কোয়েশ্চেন। 4 নম্বর, সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। সেন্ট্রাল ব্যাংকের রেসপন্সিবিলিটি আসছে। সেন্ট্রাল ব্যাংক হ্যাজ বিন গিভেন দ্য এক্সক্লুসিভ রাইট টু ইস্যু নোট। ডু ইউ থিঙ্ক ইট ইজ জাস্টিফাইড? ইয়েস। ডিসকাস দ্য রোল অফ বাংলাদেশ ব্যাংক অ্যাজ দ্য সুপারভাইজার অফ ব্যাংকিং সিস্টেম ইন বাংলাদেশ। হয়তো আজকের সিনোপসিসে এটা আছে আমাদের। সেন্ট্রাল ব্যাংকের রোল নিয়ে একটা প্রশ্ন আসছে, টোটালটাই আমার হিসেব অনুযায়ী কমন প্রশ্ন। হোয়াট ডু ইউ মিন বাই কালেক্টিং ব্যাংক, ওই যে একটু আগে বলে আসছি, এইবার এটা চলে আসছে 96-তে 99-তে এটা আসছে। ডিসকাস দ্য স্ট্যাটিউটরি প্রোটেকশন গ্রান্টেড দ্য কালেক্টিং ব্যাংক, কমন। এ ক্রস অর্ডার চেক, যেটা আমি মিন করেছি যে 101-এর জন্য ইম্পর্টেন্ট, এটা আসলে 99-ই ছিল। আসছে 20 মার্চের জেনারেল ব্যাংকিং এর কোয়েশ্চেন। 6 নম্বর, আমি একটু মিস্টেকেনলি আপনাদের আলোচনার ক্ষেত্রে ক্রেডিটের ক্ষেত্রে শুধু বলেছি চার্জ শিডিউল, যেগুলি বলেছি এগুলি, এইটার পাশাপাশি এই কোয়েশ্চেনটাও আপনারা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ধরে নেবেন। ডিসকাস দ্য মেইন প্রভিশন অফ অর্থ ঋণ আদালত 2023 উইথ ইটস লেটেস্ট অ্যামেন্ডমেন্ট, ইনক্লুডিং ইনক্লুডিং অর্থ ঋণ আদালতে কেস শুট করার জন্য কোন প্রসেসে যেতে হবে, অথবা স্টাক লোনকে রিকভারি করার জন্য কোন প্রসেসে যেতে হবে। সবকিছু মিলে আমার মানে কন্টেন্ট হচ্ছে আসলে ক্রেডিট থেকে কিন্তু একটা স্মার্টলি একটা কোয়েশ্চেন দিচ্ছি। তারপরে আমি দেখতে পাচ্ছি মানি লন্ডারিং থেকে একদম সুন্দর কোয়ালিটি ফুল একটা কোয়েশ্চেন দিচ্ছি। সুখের খবর যেটা, এক জায়গার সাথে আরেক জায়গায় কিন্তু মার্চ করছে না, মানে জেনারেল ব্যাংকিং এর মানে ক্রেডিটের একটা প্রশ্নের সাথে নিয়ে এএমএল কে অ্যাড করেছে, এএমএল এর সাথে মিলিয়ে ওইটাকে অ্যাড করেছে, এরকম কিন্তু হচ্ছে না। কোয়েশ্চেন কিন্তু গ্রাজুয়াল। ক্রেডিট থেকে একটা প্রশ্ন থাকছে, অর্থঋণের এটা বলেছি আমি, অর্থঋণ টেবিলের জন্য আপনাদের ইম্পর্টেন্স টপিকস। ওকে। তারপরে হচ্ছে ডিসকাস দ্য ব্রিফ দ্য মেইন ফাংশন অফ এ কমার্শিয়াল ব্যাংক। ওই মাই গড, 99-তে এত সোজা প্রশ্ন আসছে। কমার্শিয়াল ব্যাংকের ফাংশন গুলি কি কি আলোচনা করতে বলা হয়েছে। হোয়াট ডাজ এ কমার্শিয়াল ব্যাংক ডিফার ফ্রম এ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন? আমি আমি মানে এটা খুব কমন কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন আমাদের আলোচনায় থাকবে আজকে, এগুলি সব আমাদের আলোচনায় থাকবে আজকে, বিশেষ করে ব্যাংকের পার্টটা আমাদের আলোচনা, আমরা যদি জানি না করতে পারি কিনা। যদি আমাদের টাইম বারটা কাভার না করে, আমি প্রথম ক্লাসের লেকচার শিটটা মানে আপনাদের যে ক্লাসটা স্টার্টিং ক্লাস করবো ইন্ট্রোডাকশন ক্লাসের সিনপসিসটা গ্রুপে দিয়ে দিব। এটার আপনারা প্রিন্ট দিবেন, প্রিন্ট দিয়ে নিজেরা নিজেরা একটু পড়বেন, তাতে পরের ক্লাসটা আমি একটু স্পিডে নিতে পারি। এটা জেনারেল ব্যাংকিং এর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে সেন্ট্রাল ব্যাংকের ফাংশন রেসপন্সিবিলিটি, জেনারেল ব্যাংকিং কমার্শিয়াল ব্যাংকগুলির রেসপন্সিবিলিটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। স্টেট ওয়েদার ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। ট্রু অর ফলস আসছে 5টা, ভালো কোয়েশ্চেন। হোয়াট formalities and procedure would be taken before opening the account, joint account company, cooperative company? আমরা বলেছি অ্যাকাউন্ট রিলেটেড একটা প্রশ্ন থাকে, লাস্ট বার জয়েন্ট স্টক, জয়েন্ট কোম্পানি আসছে, এটা জয়েন্ট স্টক কোম্পানি এন্ড কোঅপারেটিভ সোসাইটি আসছে। একটা কেস দিয়েছে, এটা নর্মালি অ্যাকাউন্ট ওপেনিং এর সাথে মিলিয়ে 8 মার্কস। ডিফাইন মানি লন্ডারিং আন্ডার মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট। হোয়াট ইজ হুন্ডি? হাউ ডাজ হুন্ডি এফেক্ট দ্য ইকোনমি? ডিসকাস দ্য রেসপন্সিবিলিটি অফ রিপোর্টিং অর্গানাইজেশন ইন প্রিভেন্টর অফ মানি লন্ডারিং। রিপোর্টিং অর্গানাইজেশন আছে 17টি, সেই 17টির রেসপন্সিবিলিটি মানে কারা কারা আসলে থাকে, এটা হচ্ছে কথা। হোয়াট ইজ হুন্ডি? হুন্ডি আসলে আমাদের ইকোনমির জন্য কি ক্ষতির কারণ হয়, সাথে সাথে আমি একটু জাস্ট অ্যাড করে দিলাম
হোয়াট ইজ রেমিটেন্স? রেমিটেন্স আমাদের ইকোনমির জন্য পজিটিভ কি সাইন ক্রিয়েট করে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো টোটাল মানি লন্ডারিং। 10 নম্বর, ডিস্টিংগুইশ বিটুইন এনি ফোর, চারটা পার্থক্য লিখতে বলেছে, প্লেজ অ্যান্ড অ্যাপ্লিকেশন, রেপো অ্যান্ড রিভার্স রেপো, পে অর্ডার, ব্যাংক ড্রাফট। দেখেন পে অর্ডার ব্যাংক ড্রাফট কিন্তু আমরা পড়ে আসবো এখান থেকে, এটিএম এন্ড পজ, ব্যাংক রেট এন্ড লেন্ডিং রেট, বিল অফ লেডিং, বিল অফ এন্ট্রি। ফরেন ট্রেড থেকে এই কোয়েশ্চেনটা আসছে শুধু, ফরেন ট্রেড থেকে বা কোনো কোয়েশ্চেন, খুব বেশি কোয়েশ্চেন দেয়নি। ফরেন ট্রেড থেকে শুধু বিল অফ লেডিং, বিল অফ এন্ট্রি পার্থক্যটা আসছে। আর অন্য জায়গাগুলি অ্যাজ ইউজুয়াল যে জায়গাগুলি আছে সেগুলি থেকে প্রশ্ন আসছে। বাট ফ্যাক্ট হচ্ছে এখানে আমি যেটা স্পেসিফিকলি দেখতে পাচ্ছি, এএমএল থেকে একটা কোয়েশ্চেন আবার রিপিট, ক্রেডিট থেকে একটা কোয়েশ্চেন ফর্মালি রিপিট, মানে ক্রেডিট থেকে একটা প্রশ্ন আসছে, সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক থেকে দুইটা প্রশ্ন আসছে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসিডিউর নিয়ে কোয়েশ্চেন আসছে, চেক প্রসিং কালেক্টিভ ব্যাংকের ইস্যুটা আসছে। তারপরে মানি লন্ডারিং নিয়ে মূলত দুইটা প্রশ্ন আসছে, দেখেন 3 নম্বরও আসছে, তারপরে অলমোস্ট 9 নম্বরও আসছে, দুইটা মানি লন্ডারিং থেকে আসছে, শর্ট নোট আসছে। কেউ যদি মনে করেন ভাইয়া খুব ভালো করে পরীক্ষা দিয়ে ল অ্যান্ড প্র্যাকটিসটা খুব ভালোভাবে কিভাবে টেকনিক্যালি পরীক্ষা দিয়ে পাশ করতে চাই, শেষের দিকে আলোচনা করব কেমনি আমরা একটু প্রশ্নগুলি অ্যানালাইসিস করি, তাহলে মোটামুটি আপনাদের জট খুলে যাবে। বাট এতক্ষণ পর্যন্ত যতটুকু দেখছি, শর্ট নোট আসছে, 6টা থেকে 4টা দিতে হয়। ইট উইল বি টাফ, কারণ দুইটা সিলেক্ট করা আবার কমন হয়ে যায়, পার্থক্য আসে। অ্যান্সার করাটা ইজি যদি আমার প্রিপারেশন থাকে, দুইটা কোয়েশ্চেন হয়। মানি লন্ডারিং থেকে বাই হুকস এন্ড ক্রুকস একটা প্রশ্ন কমপ্লিট থাকেই, সো সেটা অ্যান্সার করার যদি স্কোপ থাকে, দ্যাট উইল বি ইজিয়ার ফর ইউ। দেন আরো ইস্যু আছে যে ক্রেডিট থেকে যে কোয়েশ্চেন গুলি থাকে, যে প্যাটার্ন কোয়েশ্চেন থাকে, সেগুলি যদি টাচ করতে পারি তাহলে সেখান থেকে কোয়েশ্চেন আনসার করার সুযোগ আছে। তারপরে অ্যান্সিলারি পার্ট, যেটা ব্যাংক অন্যান্য পার্ট থেকে যেটা আসে, সেটাতে অ্যান্সার করার সুযোগ আছে। নর্মাল ডে টু ডে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট রিলেটেড, অ্যাকাউন্ট ওপেনিং রিলেটেড অ্যাক্টিভিটিতে যেগুলি আছে সেগুলি আমরা অ্যান্সার করলে সেটা আমার জন্য ভ্যালু অ্যাড করতে পারে। আমরা চলে যেতে চাই 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন কোয়েশ্চেনে। হোয়াট ইজ দ্য মিনিং অফ, এবার আমি দ্রুত যাব কারণ আমি আপনাদেরকে মোটামুটি কনসেপ্ট দিয়ে দিয়েছি, কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে আমি কিন্তু দিয়ে দিয়েছি, এখন শুধু নাম পড়ে যাবো আমি। প্রথম, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রসিং? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ক্রসিং এর পার্টস থেকে আসছে জেনারেল ব্যাংকিং এ। হোয়াট ডু মিন বাই বাংকা ইন্স্যুরেন্স? লাস্ট বার এটা আসছে, অনেকে বলে যে ভাইয়া এটা তো জীবনেও দেখিনি। এমএফএস এর শর্ট নোট আসছে বাংকা ইন্স্যুরেন্স। আচ্ছা, আমি হচ্ছে, ধরেন সবার জন্য এটা বলা, আমি হচ্ছে এমন একজন পার্সন, যে পার্সন গত 6 বছর, আপনাদের কত হলো, 96, 97, 98, 99, তারপরে হচ্ছে 100, 5 বছরের যদি দুইটা পার্ট মিলে 12টা সাবজেক্ট হয়, সেকেন্ড পার্টে আরো দুইটা সাবজেক্ট আমার নতুন করে অ্যাড করানো, অর্থাৎ টোটাল 13টা সাবজেক্টের 5 বছরের 65টা কোয়েশ্চেন। 65টা কোয়েশ্চেনের কোন জায়গায় কোথায় কি আসছে, আই নো এভরিথিং। প্রত্যেকটা সাবজেক্ট, মানে এটা শুধুমাত্র ল অ্যান্ড প্র্যাকটিস বলে কথা না, শুধুমাত্র এমএফএস বলে কথা না, পার্ট 2 রিস্ক ম্যানেজমেন্ট বলে কথা না, ট্রেড ফাইন্যান্স বলে কথা না, আমি কিন্তু জানি কোন সাবজেক্টে কোনটা কোথায় কোন ইয়ারে আসছে। মানে হয়তো আমি অ্যানালাইসিস করেছি, আমি এগুলো নিয়ে কাজ করছি, এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে প্রতিনিয়ত, যার কারণে আমি আসলে আমার ফোকাসিংটা যে জায়গায় আমি করি, ইট উইল বি আইডেন্টিফাইবল এবং এটা স্পেসিফাইড থাকে, এবং এগুলি থেকে মোটামুটি পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। সো আমি যে কনসেপ্ট, যেটা যেভাবে যে টেকনিকে পড়তে বলি সেটা সেই টেকনিকে পড়বেন। রিকোয়েস্ট, রেকর্ডিং এর উপর থাকবেন না, লাইভ ক্লাস করবেন, তারপর রেকর্ডিং শুনেন, আপনি পাস করবেন প্লিজ। প্রথম প্রশ্নটা ক্রসিং নিয়ে আসছে, ক্রসিং রিলেটেড। 2 নম্বরের প্রশ্নটা আসছে বাংকা ইন্স্যুরেন্স এন্ড উইথ বাংকা ইন্স্যুরেন্স। আছে এই প্রশ্নটা আমরা এবারের পরীক্ষার জন্য নিব, বাংকা ইন্স্যুরেন্স রিলেটেড কনসেপ্টটা নিব আমরা পরীক্ষা। হয়তো বড় প্রশ্ন যদি না রাখি, আমরা ছোট প্রশ্ন হিসেবেও রাখবো। আসলে বাংকা ইন্স্যুরেন্সটা এখানে বড় প্রশ্ন হিসেবে আসার কারণ হচ্ছে এই সময়টাতে, অর্থাৎ 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের সময় বাংকা ইন্স্যুরেন্সটা প্রথম ইম্পর্টেন্ট, যে এটাকে বড় অঙ্কের প্রশ্ন দিয়েছে। এক্সপ্লেন দ্য ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ, আমরা এটা পড়বো হয়তো আজকে শিটে, এটা কমন প্রশ্ন। হোয়াট ইজ মাইনর অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে মাইনর অ্যাকাউন্টের কোয়েশ্চেন দিয়েছে। তারপরে হচ্ছে হোয়াট প্রসিডিউর এন্ড প্রক্রিয়া শুড বি ব্যাংকার টেক ইন অপারেটিং এ জয়েন্ট অ্যাকাউন্ট? একটা জয়েন্ট অ্যাকাউন্ট কি প্রসিডিউর হবে? দেখেন এই প্রশ্নটা হুবহু আসছে এই 100-তে, এই প্রশ্ন।
এইটা হুবহু ভালো। 100-তে ভালো আসছে, তো উনি 100তম ব্যাংকিং স্যার প্রফেশনাল বাড়ি একজন। ঠিকানা না? বাড়ি তাহলে কোথায় ফিল্মান্দি? এইটা ভালো 100-তে আসছে যে সেটার আমরা একটু আসলে কি পড়ায় আসছে, মানে ইজ ইট গৌতম গৌতম নাম ওইদিকে বাড়ি ফিল্মান্দি রাজিয়া পড়তো, রাজিয়া যখন থাকবে। এই যে মানে এই 15 রিপিট ফ্রম 98 ব্যাংকিং কোয়েশ্চেন থেকে আসছে। ওকে, তারপর অ্যাকাউন্ট ওপেনিং এর প্রশ্নটা গেল। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পেমেন্ট ইন ডিউ কোর্স? এটা এনআই অ্যাক্টের পার্ট থেকে আসছে। এটা ওকে, নো ইস্যু, নো ইস্যু ব্রাদার, হতে পারে, আমরা কোনো সমস্যা নেই। আমি বারবার সবাইকে বলি, যারা অনেক সময় রাস্তায় সাউন্ডটা চলে আসে, বাট আই অ্যাপ্রিসিয়েট অল অফ দোজ যারা রাস্তা থেকে ক্লাস করে। আমরা সবাই ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকে হিসাব অনুযায়ী এই উইকেন্ড 2 ডেজ আমরা ফ্যামিলিকে দেওয়ার কথা। ফ্যামিলিতে যাদের বেবি থাকে, কিডস থাকে, অন্যান্য ইস্যুস থাকে, সেই জায়গা থেকে আপনারা ক্লাস করছেন। আপনাদের মিউট আনমিউটের ইস্যুটা সিমস টু বি আসতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা একটু মনোযোগী হবেন, কারণ আপনার এই ইস্যুটার কারণে অন্যরা হয়তো ডিস্টার্ব হয়। বাট যখনই কোনো কারণে সাউন্ড মনে হচ্ছে, আপনি নিজের দায়িত্ব নিয়ে, মানে এটা যাতে আমার না করতে, আপনি বুঝতে পারছেন সাউন্ডটা আপনার end থেকে হচ্ছে, আপনি তখন নিজেই মিউট করে নিলে হবে। মিউট আনমিউটের ইস্যুটা কিন্তু রেস্ট্রিক্টেড না, বাট আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি মিউট আনমিউটের ইস্যুটা আপনার কাছে ঠিক করবেন, তাহলে আমার জন্য একটু ইজি। অনেক দিন পরে এন্ডোর্সমেন্টের কোয়েশ্চেনটা পেলাম। এন্ডোর্সমেন্ট আমি বলেছি আপনাদের জন্য ইম্পর্টেন্ট, নেগোসিয়েশনের কোয়েশ্চেনটা পেলাম। 6 নম্বরে আসছে রাইট শর্ট নোটস অফ দ্য ফলোইং। শর্ট নোট আসছে স্মার্ট রেট, রলিং পেগ, তারপরে প্রম্পট কারেকশন অ্যাকশন, ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রান্সফার, মানে এখানে দাঁত ভেঙে ফেলছে, এটা কেউ পরীক্ষা দিতে পারবে না এটা। ডিপোজিট মিক্সড, এখান থেকে আসলে এবারের পরীক্ষার জন্য আমরা এটা শর্ট নোট হিসেবে নিব, এটা রাখবো এবার পরীক্ষা, এটা ইম্পর্টেন্ট। ডিপোজিট মিক্সড, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রান্সফার, এটা ইম্পর্টেন্ট। ক্রলিং পেগটা এখন আর অত ইম্পর্টেন্ট না। আর স্মার্ট রেটটা ইম্পর্টেন্ট, এগুলো নিতে নিব হয়তো, এগুলি সব এমএফএস এর জন্য ইম্পর্টেন্ট শর্ট। 97-তে একটা প্যাটার্ন করেছিল প্রশ্নে, সেটা হচ্ছে লটা আলাদা করে দিয়েছে, গ্রুপ বি থেকে ল দিয়েছে, এবং এখানে বলে দিচ্ছে যে দ্য ফিগার্স ইন দ্য রাইট মার্জিন ইন্ডিকেট ফুল মার্কস, অ্যান্সার এনি 5 কোয়েশ্চেন অফ হুইচ 2 মাস্ট বি ফ্রম গ্রুপ বি। গ্রুপ বি থেকে দুইটা প্রশ্ন দিতে হবে। টু, গ্রুপ বিটা আসলে সেন্ট্রাল, এটা হচ্ছে হোয়াট রেগুলেটরি মেজার শুড বি টেকেন বাই সেন্ট্রাল ব্যাংক টু ইমপ্রুভ গভর্নেন্স ইন ব্যাংকিং সেক্টর, এটা কমন প্রশ্ন। হোয়াট রেগুলেটরি মেজার শুড বি টেকেন টু রিডিউস ডিফল্ট লোন ইন ব্যাংকিং সেক্টর, একটা কমন প্রশ্ন দিয়েছে। ডিসক্রাইব দ্য স্ট্যাটাস অফ বাংলাদেশ ব্যাংক অর্ডার 1992 অ্যাজ অ্যান অ্যাক্ট। হোয়াট ইজ দ্য হোয়াট আর দ্য লিমিটেশন অফ এনবিএফএস ফর কালেক্টিং ডিপোজিট, আমরা এটা পড়বো আজকে। What is meant by bankruptcy? When a suit can be filed in the Bankruptcy Act? Bankruptcy Act থেকে একটা প্রশ্ন আসে। এক নিয়ে কিন্তু খুব ঝামেলা করে, মাঝে মাঝে এমন মানে আনকমন কোয়েশ্চেন করে, কারণ ব্যাংক্রাপসি একটা আসলে কেউ এরকম ভালো করে পড়বে না। আমরা এই কোয়েশ্চেনে দেখছি ব্যাংক্রাপসি একটা আসছে, তারপরে 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে দেখছি একটা একটা আসছে। আমাদের একটা ন্যাচারাল, আমরা একটা দায়িত্ব নিব, সেটা হচ্ছে যতগুলি আইন আছে ততগুলি আইন আমরা মোটামুটি একটা সামারি করে পড়ব, যে এই আইনগুলি আছে, আইনের পারপাস কি, আইনটা কোন কাজে ব্যবহার হয়, ওই পারপাসটা কিন্তু আমাকে পরীক্ষার হলে হেল্প করবে, আমি সুন্দর করে লিখতে পারবো। রাইট দ্য প্রসেস অফ ডিসপোজিং আনক্লেম ডিপোজিট, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আমরা একদম সুন্দর করে সার্কুলার সহ পড়বো ইনশাল্লাহ। What do you mean by enhanced due diligence in the space of money laundering? What is the threshold limit for CTR? কমন, একদম কমন প্রশ্ন। এখানে দুইটা পার্টে কোয়েশ্চেন করেছে, পার্থক্যটা আলাদা করে দিয়েছে, বাট ল গুলিকে আলাদা করে দিয়েছে। ল গুলিতে আলাদা করার ক্ষেত্রে খেয়াল রাখেন, এখানে এএমএল টাকে লর সাথে অ্যাড করেছে, সেন্ট্রাল ব্যাংকের রেসপন্সিবিলিটি গুলি লর সাথে অ্যাড করেছে। নো, কোনো সমস্যা নেই, ভালো কোয়েশ্চেন। 97-তে প্রথম দিকে ডিসক্রাইব দ্য ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ, ওকে। তারপরে ডিসক্রাইব চেক, চেকের ফিচার নিয়ে আসছে, কমন কোয়েশ্চেন। তারপর ডিজিটাল ব্যাংক নিয়ে একটা কোয়েশ্চেন আসছে। একটা খেয়াল করে, একটা আরেকটা নতুন একটা প্যাটার্ন আপনাকে বলছি।
যেটা আপনাদের সবার একটু মনে রাখতে হবে। 98, এটা হচ্ছে 97 কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করি আরেকটা ইস্যুর কারণে, দেখেন সেই ইস্যুটা আমি একটু বলি। 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এইখানে একটা কোয়েশ্চেন আসছে, ফুল একটা 20 মার্কসের কোয়েশ্চেন আসছে ডিজিটাল ব্যাংক। কারণ হচ্ছে ওই সময়টাতে, তার আগে কন্টেম্পোরারি ইস্যুতে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সিং এর ইস্যু নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার হয়েছে, অ্যাপ্রুভাল এসছে যে ডিজিটাল ব্যাংক বাংলাদেশে অ্যালাউড, এই প্রি কন্ডিশনাল সিস্টেমগুলি অ্যাপ্লাই করতে পারলে কেউ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাবে। দেখেন হুবহু একটা প্রশ্ন দিয়ে দিয়েছে ডিজিটাল ব্যাংক। 98 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে বাংকা ইন্স্যুরেন্সটা নীতিগতভাবে গৃহীত হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। দেখেন বাংকা ইন্স্যুরেন্স নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন দিয়েছে। এটা আমাকে কি মেসেজ দেয়? এটা আমাকে মেসেজ দেয় কন্টেম্পোরারি যত ইস্যু আছে সকল ইস্যুকে কিন্তু আমি কনসিডার, চেঞ্জ, ইকোনমি অথবা ব্যাংকিং রিলেটেড যে চেঞ্জটা আছে সেই চেঞ্জের ইস্যুগুলিকে জেনারেল ব্যাংকিং কিন্তু কনসিডার করে। ওকে, তারপরে যাচ্ছি হচ্ছে 4 নম্বর, ডিফারেন্ট চেক, বাংলাদেশ ব্যাংক রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্ট ওপেনিং প্রসিডিওর। তারপরে হচ্ছে ডরমেন্ট অ্যাকাউন্ট আমরা পড়বো, পার্থক্য আসছে 4টা, দিতে হবে যে কোনো 4টা পার্থক্য দিতে হবে। আবার এখানে শর্ট নোট আছে, একটা পার্থক্য আসছে। ব্যাংক পার্ট বি থেকে ব্যাংকের এখানে হুন্ডি নিয়ে প্রশ্ন আসছে, এটা আমরা গত বছর এর আগের বছর দেখেছি। রিফাইন দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। দেখেন অ্যাক্টের একটা কোশ্চেন কিন্তু আপনাকে এমন ভাবে পেঁচাবে, এটা একদম আনকমন একটা প্রশ্ন দিয়ে দেয়। ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট নিয়ে একটা প্রশ্ন আসছে, তবে যেটা সুবিধার কথা সেটা হচ্ছে যে লটা দেয় সেটাকে কিন্তু পেঁচায় বড় করে 20 মার্কস করে, এমন না যে 4টা লকে একসাথে করে একটা প্রশ্ন করছে, এরকম কিন্তু হচ্ছে না। ব্যাংক কোম্পানি অ্যাক্ট নিয়ে একটা প্রশ্ন আসছে। তারপর রাইট দ্য শর্ট নোটস এনি ফোর, 4টা শর্ট নোটস লিখতে বলছে, খুবই পানির মতো সোজা শর্ট নোট। ইকেওয়াইসি, আরটিজিএস, সাসপিশিয়াস ট্রানজেকশন, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট, এটা আমরা পড়বো, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, ব্যাংকার্স বুক, সাসপিশিয়াস। এখানেও পার্ট 1 পার্ট 2 ছিল। 96তে যদি আমি যাই, 96, what procedure does a banker follow in opening a new account? Okay, general banking. What are the negotiable instrument? General banking. What do you understand by payment in due course? General banking. Collecting banker role? General banking. State the right and regularities of banker and customer? General banking. What is department control function checklist? DCFCL. এটা আমরা শর্ট নোটে রাখবো এবার, হ্যাঁ। এটা DCFCL টাকে এবার আমার কেন জানি মনে হচ্ছে এটা আপনাদের যে কোনো একটা পার্টে আসবে। পার্থক্য, লর পার্টে যখন গিয়েছি আমরা, মানি লন্ডারিং অ্যাক্ট নিয়ে একটা প্রশ্ন আসছে। তারপর হচ্ছে কোম্পানি অ্যাক্ট নিয়ে একটা প্রশ্ন আসছে, অথরাইজ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট নিয়ে একটা প্রশ্ন আসছে, মেইন ফিচার ল অফ অর্থঋণ আদালত নিয়ে একটা প্রশ্ন আসছে। Good. শেষ আলোচনা, শেষ প্রশ্ন। এখন আমরা কিছু টপিকস নিই, প্রথম আমরা কিছু ডিসিশন নিব, তারপরে টপিকস ওয়াইজ একটু আলোচনা যায়। প্রথমে যে ডিসিশন নিচ্ছি, আমি আর বইটা আপনাদের অ্যানালাইসিস করার দরকার নাই, বিকজ আমার দেখা আইবিবি না, শুধু জেনারেল ব্যাংকিং এর যতগুলি বেস্ট বই আছে তার মধ্যে আপনাদের এনলিস্টেড বইটা 1 নম্বর। মানে আমরা অনেক সময় জেনারেল ব্যাংকিং অ্যাক্টিভিটিস এর জন্য বই পাই না, মার্কেটে বই পাই, অনেক রাইটার বই বের করে, বাট আপনাদের জেনারেল ব্যাংকিং রিলেটেড যে বইটা, টেক্সট বুকটা আছে, বাকি 6টা বইয়ের মধ্যে এই বইটা হচ্ছে বেস্ট। মানে বাকি বইগুলোর তুলনায় এটা হচ্ছে বেস্ট। শুধুমাত্র এটা বাকি 5টা বইয়ের তুলনায় বেস্ট আমি এটা বলবো না। এই বইটা, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট বইটাও ভালো, বেসিক অ্যাকাউন্টিং বইটাও ভালো করেছে এখন নতুন করে, তারপরে হচ্ছে এমএফএস এর বইটাও ভালো। বাট এই এই বইটা মানে ল অ্যান্ড প্র্যাকটিসের এই বইটা এত গোছানো, এত সুন্দর, এত এক্সটেন্সিভ, এত ইনফরমেটিভ, যেটা আপনি যদি পুরোটা কোনোভাবে কপ আপ করতে পারেন আপনি বুঝবেন যে এটার মধ্যে কতগুলি জিনিসকে একসাথে কম্বাইন করেছে। আমি বইয়ের পার্টে যাব না, আমি কোয়েশ্চেনের প্যাটার্নে থাকার চেষ্টা করছি। প্রথমে আমি একটা ডিসিশন নেই, যে ডিসিশনটা 96 পার্ট করে আসছে, 97তে পার্ট করে আসছে। 97তে কিন্তু এ বি মডিউল দিয়ে আসছে। 98তে কিন্তু এ বি মডিউল দিয়ে আর আসে না, 98তে এ বি মডিউল দিয়ে আসছে। 99তে এ বি মডিউল দিয়ে কিন্তু আসে, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। 100তে এ বি মডিউল দিয়ে আসে, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। সো আপনাদের কোয়েশ্চেনটা এ বি দিয়ে আসবে না,
স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন হবে, যেহেতু লাস্ট দুইবার এটাতে প্র্যাকটিসে চলে আসতো, সো এরকমই কোয়েশ্চেন হবে। 1 নম্বর ডিসিশন নিলাম আমরা, লটা আলাদা হবে না, পার্ট 2 থেকে দুইটা কোয়েশ্চেন আনসার দিতে হবে না, এরকম কোনো ঝুট ঝামেলা এবার হবে না। সেকেন্ড টোন, 98 99-তে দুইবারই কিন্তু শর্ট নোটও আসছে, পার্থক্য আসছে, ট্রু অর ফলসও আসছে, কিন্তু ভিতরে 5টা, খেয়াল করেছেন কিনা আমি বলেছিলাম। লাস্ট ইয়ারও শর্ট নোট আসছে, পার্থক্য আসছে, ট্রু অর ফলস আসছে 5টা। কেউ যদি মনে করেন প্ল্যান, হোয়াট ইজ ইউর প্ল্যান? মাই প্ল্যান ইজ পার্থক্যটা সুন্দর করে দেওয়া, তারপরে হচ্ছে ইয়েটা শর্ট নোটটা যেটা আছে সেটা ভালো করে দেওয়া, এই দুইটা। ট্রু অর ফলসটা দিতে পারবো কিনা আই এম নট শিওর, বিকজ এটা তো অন্য একটা কোয়েশ্চেনের লিঙ্ক হয়ে আসে। এই দুইটা প্রশ্ন আমি অ্যান্সার করব। যেহেতু ল নিয়ে আমাকে কোনো পেঁচানোর কোনো সুযোগ নাই, আমি ল নিয়ে বেশি ঘাটাঘাটি করবো না। ইটস মাই প্ল্যান, ল নিয়ে বেশি ঘাটাঘাটি করবো না। মানে কোম্পানি অ্যাক্টে ঢুকতে গেলে কোম্পানি এককেই পেঁচিয়ে আমি পড়তে পারবো, আমি ক্লাস নিতে পারবো 5টা, আমার দরকার নাই আমি পেঁচাবো না এটাকে। কারণ আমি দেখতে পাচ্ছি কি, এই দুইটা কোয়েশ্চেন আমি কভার করব, মানি লন্ডারিং থেকে একটা কোয়েশ্চেন কভার করে এটা আমি হিট করবো অ্যাট এনি হাউ, মানি লন্ডারিং এর কোয়েশ্চেনটা ফুল আমি সুন্দর করে দিব। ইটস মাই প্ল্যান, কারণ মানি লন্ডারিংটা আমার জন্য ইম্পর্টেন্ট টপিকস, আমি জানি এটা, আমরা অনেকেই জানি বুঝি, শুধুমাত্র একটু রিসিভ করতে হবে, আর কিছু না। মানি লন্ডারিং আর কিছুই লাগবে না, শুধুমাত্র রিসিভ করতে হবে। 3টা কোয়েশ্চেন অ্যান্সার হয়ে গেল কিন্তু। জেনারেল ব্যাংকিং এ পৃথিবী উল্টালে, উল্টালেও অ্যাকাউন্ট ওপেনিং প্রসিডিং নিয়ে একটা কোয়েশ্চেন থাকবে, হোয়াট এভার ইট ইজ। এমন হতে পারে অ্যাকাউন্ট প্রসেস, ধরেন আমি বললাম কয় ধরনের অ্যাকাউন্ট ওপেন করা যায়, অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসেস গুলি আমি আলোচনা করলাম, সেগুলির মধ্যে ইউনিক আইডেন্টিফিকেশন যদি থাকে সেগুলি আমি সেগ্রিগেট করে আলাদা করে দিই। যে ধরেন কোঅপারেটিভ অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য স্পেশালি ডকুমেন্ট লাগে, তারপরে ফর্ম 12 অথবা অন্য অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য এটা লাগে। এই এই সেগ্রিগেশন করে নিয়ে করে অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসেসটা আমি ভালো করে করলাম। তার পাশাপাশি পে অর্ডার, অন্য কোনো জিনিস, ডুপ্লিকেশন, গভর্নমেন্ট অ্যাকাউন্ট, ম্যান্ডেট, তারপরে আপনার আনক্লেম ডিপোজিট, এগুলি মিলিয়ে আমি একটা প্যাটার্নে 7 8টা কোয়েশ্চেন থাকে, এগুলি যদি সুন্দর করে পড়তে থাকি একদম 100% ওখান থেকে অ্যাকসেপ্ট কোয়েশ্চেন আসে, একের অধিকও আসে। কারণ কোর জেনারেল ব্যাংকিং হচ্ছে এটা, ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্ট ওপেনিং, রিলিভেন্ট ডকুমেন্ট, তারপরে হচ্ছে আহ ওই অ্যাকাউন্ট ওপেনিং এ তো আপনি লিটারেট পার্সনের অ্যাকাউন্ট, মাইনরের অ্যাকাউন্ট, এগুলি সব ওখানে চলে যায়। অ্যাকাউন্ট ক্লোজ, ডুপ্লিকেট পে অর্ডার ইস্যু, ডুপ্লিকেট এমটিডিআর ইস্যু, কোন অ্যাকাউন্ট কোনো ফর্ম মাঝখানে হারিয়ে গেলে সেটা কি করতে হবে, সব অ্যাকাউন্ট ওপেনিং এর সাথে আসে। এবং এগুলি কিন্তু ইন্টারেস্টিং, আপনারা পড়তে গেলে বলবেন যে না ভাই এগুলি সোজা মনে হচ্ছে, কঠিন, একদম ইজি। ওকে, দেন ডরমেন্ট অ্যাকাউন্ট, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে আনক্লেইম ডিপোজিট বলতে কি বোঝো, সেটা কিভাবে রাখতে হয়, সেটার জন্য কি প্রসেস আছে, এটুকু জেনারেল ব্যাংকিং এর এই অংশটুকু 7 8টা প্রশ্ন পড়লে এক সেট প্রশ্ন আপনি 100% পাবেন। এটা আরেকটা রাখবো, দুইটা। তাহলে আমরা কি করলাম, শর্ট নোট সুন্দর করে পড়বো, ডেফিনেটলি আমি স্পেসিফাইড করে দিব, বলে দিব এটা এটা পড়বেন, আমি বুঝিয়ে দিব। পার্থক্যটা আমি স্পেসিফাইড করে দিব, বলে দিব এটা এটা এভাবে পড়ে, বুঝাই দিব, হ্যাঁ পড়বেন। দুইটা, মানি লন্ডারিং এর পুরো ইস্যুসটা নিয়ে আমি একটা ক্লাস করব, যদি একটা ক্লাসের রেকর্ডিং আপনাদেরকে দিয়েছি, এডিশনালি এটার সাথে নতুন কিছু অ্যাড করে একটা ক্লাস নিব, ওইটার সাথে মিলিয়ে। 3 নম্বর কোয়েশ্চেন, জেনারেল ব্যাংকিং 7 8টা কোয়েশ্চেন মিলে এক সেট কোয়েশ্চেন হবে, যেটা আর কি আমি অ্যাকাউন্ট ওপেনিং প্রসিডিউর, তারপরে হচ্ছে মাইনর অ্যাকাউন্ট, ইলিটারেট পার্সনের অ্যাকাউন্ট, ট্রাস্টের অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে পে অর্ডার ইস্যু, অ্যাকাউন্ট ক্লোজ, তারপরে হচ্ছে আনক্লেম ডিপোজিট, ডরমেন্ট অ্যাকাউন্ট, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এগুলি মিলিয়ে এক সেট প্রশ্ন হবেই, 4 সেট। আপনারা দেখেছেন জেনারেল ব্যাংকিং থেকে তো কিন্তু 3 4 সেট কোয়েশ্চেন আসছে, 4 সেট কোয়েশ্চেন হয়ে গেলে কিন্তু। এবার জেনারেল ব্যাংকিং আরেকটা পার্টে আমি কনসেন্ট্রেট করবো, প্রসিং, তারপরে যেটা গত বছর আসে নাই কিন্তু একদমই, প্রসিং, এনগ্রোসমেন্ট, তারপর হচ্ছে এনআই অ্যাক্টের একটু ডিটেল আলোচনা, এটা কিন্তু আমি ওই যে অ্যাক্টের ভিতরে ফেলবো না, এনআই অ্যাক্টের একটু ডিটেল আলোচনা। তারপরে হচ্ছে উম, আপনার গার্নিশি অর্ডার বলতে কি বোঝায়, গার্নিশি অর্ডারের ডিটেইল, এই এই যে টপিকস আছে, অ্যাপার্ট ফ্রম অ্যাকাউন্ট ওপেনিং প্রসিডিউরের বাহিরে যে টপিকস গুলি আছে, এই টপিকস গুলি নিয়ে আমরা একটা সামারি করবো, কারণ এখান থেকেও একটা কোয়েশ্চেন আসবে, ম্যান্ডেট।
তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস। এটার পাশাপাশি ডরমেন্ট, এইটুকু অংশের পাশাপাশি আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যেটাতে আপনার প্রায় দেখেছেন আসছে বিল অফ এক্সচেঞ্জের মধ্যে পার্থক্য কি, কোনটা কি, মানে এনআই অ্যাক্ট, এনআই অ্যাক্টের পার্টটুকু, এই এনআই অ্যাক্টের পার্টের সাথে রিলেটেড চেক, এনডোর্সমেন্ট, পেইং ব্যাংক, কালেক্টিং ব্যাংকের রেসপন্সিবিলিটি, এইটুকু মিলিয়ে এনআই অ্যাক্ট ঘেঁষা পার্ট থেকে একটা সেট প্রশ্ন আসবে, আমি এটা অ্যান্সার করবো। অ্যাকাউন্ট ওপেনিং, ডরমেন্ট অ্যাকাউন্ট, আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট, এইগুলি মিলিয়ে এক সেট প্রশ্ন আসবে, আমি এটা অ্যান্সার করবো। দুইটা সেট, কিন্তু এই দুইটা সেটের ক্ষেত্রে আমি একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট বলে রাখি, এই দুইটা প্রশ্নেই কিন্তু কেস স্টাডি আসবে একটা ছোট্ট করে, 4 মার্কসের বা 5 মার্কসের। এখন ধরেন 20 মার্কসের পরীক্ষায় আপনি যদি বাকি 15 সুন্দর করে অ্যান্সার করতে পারেন, কেস স্টাডির জন্য এই প্রশ্নটা না ছাড়ার কোনো দরকার নেই, আমি অ্যান্সার করবো। কেস স্টাডিটা আমি কনসেপ্ট দিয়ে লিখবো, আমি যখন এনআই একটা পড়বো, আমি যখন অ্যাকাউন্টিং পড়বো, কেস স্টাডির ওইটুকু ধারণা মোটামুটি আমার হবে। তারপরও পরীক্ষার হলে ধরে নিলাম আমার ক্লিক করলো না, হোয়াট এভার ইট ইস, ক্লিক না করুক, আমরা ওইটুকু নিজেরা একটু অ্যানালিসিস করব, অ্যানালিসিস করব, মানে কেস স্টাডি থাকবে ওটা যেমন শিওর, বাট বাকি 15 আমার প্রশ্ন কমন থাকবে। কেস স্টাডি যদি আমি ক্লিক করাতে পারি এক্সপিরিয়েন্স দিয়ে হয়ে গেল, না হলেও আমি ওইটুকু অ্যান্সার করবো, ওই কোয়েশ্চেনটা অ্যান্সার করবো, কারণ বাকি যে 15 অ্যান্সার করবো আমি, সেটা আমার জাস্ট ভালো মার্কস থাকবে। তাহলে আমি সবকিছু মিলে সামারি করলাম কি, সামারি করলাম, পার্থক্যটা পড়বো, শর্ট নোটটা পড়বো, এএমএল রিলেটেড টোটাল A to Z পড়বো, অ্যাকাউন্ট ওপেনিং প্রসিডিওরের এনআই অ্যাক্ট ঘেঁষা অংশটা পড়বো, অ্যাকাউন্ট ওপেনিং প্রসিডিওর পড়বো। অ্যাকাউন্ট ওপেনিং প্রসিডিওরের একটা প্রশ্ন আসবে, এনআই অ্যাক্ট ঘেঁষা পার্ট থেকে একটা প্রশ্ন আসবে, দুইটা, শর্ট নোট 3টা, পার্থক্য 4টা, মানি লন্ডারিং 5টা, 5টা কোয়েশ্চেন হয়ে গেছে। আমি কিন্তু কমপ্লিট কোনো অ্যাক্টে এখনো ঢুকি নেই। এবার চলে আসলাম অ্যাক্টের বাহিরে। অ্যাক্টের বাহিরে আমি দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ক্রেডিট নিয়ে একটা প্রশ্ন আসছে। ক্রেডিট, এই কোয়েশ্চেনগুলি আমি মেইনলি অ্যানালাইসিস করবো, 5টা কোয়েশ্চেন, বা এর পাশাপাশি কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো, যেমন অর্থ ঋণ, এবার খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অর্থ ঋণের কোয়েশ্চেনটা এবার রিপিট করার আশা। সো ক্রেডিটের যেহেতু কোয়েশ্চেন স্পেসিফাইড, এটাকে আমি অল্টারনেটিভ অপশন হিসেবে এটাকে অ্যাড করি নতুন। গত বছর মানে লাস্ট ইয়ারের কোয়েশ্চেনে এএমএল থেকে, ট্রেড ফাইন্যান্স থেকে বড় একটা প্রশ্ন আসছে, বড়, একদম বড়। সুতরাং বড় আলোচনা না করে আমি ছোট আলোচনার মধ্যে ট্রেড ফাইন্যান্সটাকে অল্প একটু অ্যাড করবো, অল্প। এর পাশাপাশি আমি ওই যে আমি ক্রেডিটের পার্টটাকে অ্যাড করলাম, এর পাশাপাশি আমি নতুন করে অ্যাড করব, যেটা আমার কাছে সোজা মনে হয়, আপনার কাছেও সোজা মনে হবে ইনফ্যাক্ট, সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের রেসপন্সিবিলিটি, আচার আচরণ যা আছে তা। ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ তো শুরুর দিকে রয়ে গেছে, সেটা পড়বো। তারপরে চার্জ ডকুমেন্টের ক্ষেত্রে যে পার্থক্যগুলি আছে সেগুলি পড়বো। এগুলি সব এই যে অর্থ ঋণ আদালত বা ক্রেডিটের পার্ট থেকে আমি এটা পড়ছি, ইটস মাই এক্সট্রা। ট্রেড ফাইন্যান্সের বেসিক জানা, ইটস মাই এক্সট্রা। কমার্শিয়াল কনভেনশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের মধ্যে পার্থক্য, তাদের আচরণ ব্যবহার, এক্সট্রা। কাস্টমার ব্যাংকার রিলেশনশিপ এন্ড আদার থিংস, এক্সট্রা। 4 ধরনের এক্সট্রা পড়তেছি, পড়ার পরে আমার 9 ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আমার মাথায় থাকবে, 5টা অ্যান্সার করবো, বাকি ছোট ছোট জিনিসগুলি মিলিয়ে ল অ্যান্ড প্র্যাকটিসের চাপ শেষ। লর, মেইন ল যেগুলি আছে, এই লর দিকে আমি ঢুকবোই না, ইটস মাই প্ল্যান। কারণ ওই লগুলি থেকে একটা ল আসে, এই একটা ল পড়তে গেলে আপনি 8-9 ধরনের লকে নিয়ে অ্যানালাইসিস করে বের করে জীবন বের হয়ে যাবে। এটা আমার কাছে মনে হচ্ছে ইটস ইজিয়ার, এবং এটা রিলেভেন্ট। আপনাদের কাছে মনে হবে যে না ভাই, এভাবে আগালে আমরা ভালো করতে পারবো, কোনো অসুবিধা নেই। এনি কোয়েরি, জাস্ট 2 মিনিটের মধ্যে বলবেন কোনো কোয়েরি আছে কিনা, না হলে আমরা আমাদের রেগুলার শিটে চলে যাব। না জাকির ভাই, ওই যে লাস্ট ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে আপনার প্ল্যানের সাথে আমার মনে হয় আমরা একমত, আপনি আগাতে পারবেন। ওকে, সো আমরা এভাবে স্টার্ট করব, বাট স্টার্টিংটা আমি আমি আমার মতো করে নিব। কারণ হচ্ছে আমি আপনাদের স্ট্যাটাসটা চিন্তা করে নিব, মানে আপনারা কোন জায়গা থেকে পড়লে পড়া ধরাটা আপনাদের জন্য ইজিয়ার হবে, আমি সেভাবে আগাবো। মানে প্রথমে অ্যাকাউন্ট ওপেনিং এর ইস্যুতে যাব না, আমরা প্রথমে আবেগে একটু ওয়ার্ম আপ টেস্ট করবো। আমি আবার একটু সামারি বলে দিই, হোয়াট ইজ মাই প্ল্যান। শর্ট নোট অ্যান্সার করব,
পার্থক্যটা প্রথমত আপনাদের কোয়েশ্চেনেও কোনো ধরনের এ বি পার্ট দিয়ে আসবে না। সো আমি শর্ট নোট অ্যান্সার করব, পার্থক্যটা অ্যান্সার করব, এএমএল রিলেটেড যে কোয়েশ্চেনটা থাকবে সেই কোয়েশ্চেনটা অ্যান্সার করব। জেনারেল ব্যাংকিং এ আমার প্ল্যান দুই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করা, দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করব। একটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং রিলেটেড যে কোয়েশ্চেনটা থাকবে 4 নম্বর, সেটা অ্যান্সার করব। 5 নম্বর এনআই অ্যাক্ট রিলেটেড যে পাঁচটুকু অংশটুকু আছে সেখান থেকে যে কোয়েশ্চেনটা এবার আসবে, কারণ গত বছর পুরোটাই মিসি। সো এই বছর এখান থেকে আসবে কালেক্টিং ব্যাংক, প্রেজেন্টিং ব্যাংক, কালেক্টিং ব্যাংকের রোল, তারপরে হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের বিভিন্ন ফিচার, তারপরে হচ্ছে ক্রসিং, এন্ডোর্সমেন্ট, এগুলি মিলে একটা সেট প্রশ্ন আপনি এবার কমন পাবেন ইজিলি। দুইটার ক্ষেত্রে আমি বলেছি কেস স্টাডি এডিশনালি থাকবে, আমরা প্র্যাকটিস করবো কিছু, তারপরেও যদি আমার কাছে এটা আনকমন মনে হয় বাকি পার্ট দিয়ে আমি অ্যান্সার করলে কোনো সমস্যা হবে না। এই 5টা হচ্ছে কোর আমার কোয়েশ্চেন অ্যান্সার করার পার্ট। এই 5টা পার্টের বাইরে আমি ক্রেডিট অপারেশনের এডিশনাল অর্থঋণ আদালত রিলেটেড যে কোয়েশ্চেনটা আছে, চার্জ ডকুমেন্টের যে কোয়েশ্চেনটা আছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। এখানে 3 বা 4টা কোয়েশ্চেন হবে, হাইয়েস্ট 4টা কোয়েশ্চেন ক্রেডিটের, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তারপরে আমরা আলোচনা করব ফরেন ট্রেডের ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করব। ফরেন ট্রেডে আমরা খুব বেশি ডেপথে এবার যাব না, কারণ ফরেন ট্রেডে গত বছর কোয়েশ্চেন আসছে। কনভেনশনাল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকের রোল রেসপন্সিবিলিটি নিয়ে আমরা পড়বো, কারণ এটা এবারের পরীক্ষার জন্য আপনাদের ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ারও এবার মানে লাস্ট ইয়ারও এটা আসে নাই, তার আগের ইয়ারেও আসে নাই, তার আগের ইয়ারে আসছে। তার মানে কনভেনশনাল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকের রেসপন্সিবিলিটি এবং কয় ধরনের ব্যাংকের স্ট্রাকচার আছে এইটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। মেইন ল যেগুলি আছে, প্রাইম ল, যেটা সবার কাছে কমপ্লিকেটেড মনে হয়, সবাই প্রশ্ন করে ভাইয়া ল কয়টা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেই লটা কমপ্লিটলি আমি বাদ দিব। শুধুমাত্র সেই ল এর শুধু একটা জিনিস অ্যাড করব আমি, সেটা হচ্ছে ল থেকে ল গুলির নাম এবং এটা আসলে কি ল, মানে আপনাকে যেটাকে আপনি ইন্ট্রোডাকশন সেশন বলতে পারেন, এটাকে একটা ইন্ট্রোডাকশন সেশন দিয়ে ওইটুকু জিনিসকে আমি নিয়ে আসবো। ইটস মাই প্ল্যান। এনি এডিশন, কারো কোনো অ্যাডভাইস আছে কিনা যে ভাই এটার সাথে অ্যাড করা যায়? জাকির ভাই, এই বিভিন্ন ইস্যু নিয়ে যেমন কোশ্চেন হয় এবছর কি এরকম ওই যে খেলাপি ঋণ নিয়ে একটা যেহেতু খুব বেশি মাথামতি আছে, এটা কি- কোনটা? কি যে কি এই যে ডিজিটাল ব্যাংকিং এর আমলে ডিজিটাল ব্যাংকিং, ব্যাংকার্স ইন্স্যুরেন্স যেটা আসলো, তো এই সময় যে খেলাপি ঋণ নিয়ে যে কথাবার্তা চলছে, হুম। নষ্ট মানে খারাপ লোন গুলো নিয়ে, এইটার ব্যাপারে কোনো প্রশ্ন হতে পারে কিনা? খারাপ লোন কিন্তু গত বছরই আসছে। খারাপ লোন এবারও আমরা পড়বো, বিকজ খারাপ লোনটা আমার কাছে অলওয়েজ এটা ইম্পর্টেন্ট। আমরা মানে খেলাপি ঋণ নিয়ে এবার পড়বো। তার মধ্যে এইটাই যে কন্টেম্পোরারি ইস্যুস, যেটা সেটা আমরা আরেকটু পরে দেখবো, বিকজ কন্টেম্পোরারি ইস্যুসটা মিলিয়ে কন্টেম্পোরারি ইস্যুসটা আরেকটু পরে আমরা জেনারেট করবো, যে এটাতে আসলে কোনটা কোনটাকে আমরা আইডেন্টিফাই নিব। ওকে, একটা শিট আমরা ওপেন করব। আমরা প্রথমে আহ, একটু ইন্টারাকশনে যাব, মানে নর্মালি ব্যাংকিং যেহেতু এগুলি থেকে প্রশ্ন থাকে আসে, আমরা প্রথমে ব্যাংক নিয়ে একটু ইন্ট্রোডাকশনে যাব। সোফার আই নো এটা আপনাদের সবার জানার কথা, কিন্তু কুন্ডুদা আমি আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট সাম থিংস দ্যাট, যে লাস্ট ইয়ারের এত স্ট্যান্ডার্ড এবং এত ফর্মাল কোয়েশ্চেনে আপনাদের তো প্রিপারেশন অনেক স্মার্ট থাকার কথা ছিল, মানে একদম ফর্মাল একটা স্মার্ট কোয়েশ্চেন হয়েছে এটাতে। আমি নিজেই মানে মানে ফ্যাবুলাসলি অ্যাকসেপ্টেড দিস কোয়েশ্চেন, যে এত স্ট্যান্ডার্ড কিভাবে একটা কোয়েশ্চেন করতে পারে। সুতরাং এই কোয়েশ্চেনটা কেউ যদি নর্মাল ল অ্যান্ড প্র্যাকটিসের ট্রেন্ডটা ধরতে পারে সেই কিন্তু ভালো করার কথা। ল অ্যান্ড প্র্যাকটিস এই যে আমাদের যতটুকু অ্যানালাইসিস করেছে, এই অ্যানালাইসিসটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এই অ্যানালাইসিসটা কেউ যদি ঠিকঠাক করে বুঝে প্রিপারেশন নিতে পারে, কেউ ফেল করবে না ল অ্যান্ড প্র্যাকটিস, কেউ ফেল করবে না। শুধুমাত্র ট্রেন্ডটা ধরে আপনার প্রিপারেশন নিতে হবে। আন্দাজে শুধু আমি কোম্পানি অ্যাক্টের ভিতরে 10টা পেজটা মুখস্থ করলাম, তারপরে প্রোপ্রাইটারশিপের শিপ অ্যাক্টের 9টা কোয়েশ্চেন মুখস্থ করলাম, কোনো কাজ করবে না কিন্তু। আপনি প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন ধরে পড়তে হবে, তাহলে এটাই ঠিক। ওকে, ল অ্যান্ড প্র্যাকটিসের আমাদের ফর্মাল প্রথম ক্লাসে আমরা যেটা শুরু করতে চাচ্ছি, হোয়াট ইজ সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, শিডিউল ব্যাংক, নট শিডিউল ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইসলামী ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক, এগুলি মানে কি জিনিস, হাইলাইটেড দেয়ার রোল ব্রিফলি। মানে আপনারা দেখেছেন এই প্রশ্নটা থেকে 97তে দুইটা প্রশ্ন, 97তে একটা প্রশ্ন আসছে, 98তে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটাকে ভেঙে দিন। আমরা দেখেছি কনভেনশনাল ব্যাংকের রোল, একটা প্রশ্ন আসছে, কনভেনশনাল ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মধ্যে পার্থক্য, একটা প্রশ্ন আসছে, সেন্ট্রাল ব্যাংক কাকে বলে, সেন্ট্রাল ব্যাংকের রোল নিয়ে একটা প্রশ্ন আসছে। আমরা সেইটুকু জিনিসকে এখানে একসাথে অ্যালাইন করে নিয়ে আসছি।
শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংক হচ্ছে যে ব্যাংকগুলি, এ শিডিউল ব্যাংক রেফার্স টু এ ব্যাংক দ্যাট ইজ লাইসেন্স টু অপারেট আন্ডার দ্য ব্যাংক কোম্পানি। ব্যাংক কোম্পানি অ্যাক্টের আন্ডারে যারা লাইসেন্স প্রাপ্ত তাদেরকে বলবো হচ্ছে শিডিউল ব্যাংক। নন শিডিউল ব্যাংক হচ্ছে আর এস্টাবলিশড ফর স্পেসিফিক পারপাস, তারা স্পেসিফিক পারপাসের কারণে মানে স্পেসিফিক পারপাসকে এস্টাবলিশ করার জন্য যে ব্যাংকগুলি ক্রিয়েট হয় তাদেরকে বলা হয় নন শিডিউল ব্যাংক। এই কোয়েশ্চেনটা আমরা এখন কারেন্ট ইনফরমেশনের উপর বেস করে পড়ছি। যদি দেখা গেলো যে 2 মাস পরে আরো কোনো একটা ব্যাংক কোনো একটা জায়গায় অ্যাড হয় তাহলে আপনার ওই ইনফরমেশনটা কিন্তু একটু চেঞ্জ হবে, বাট এই কোয়েশ্চেনের সকল ডেটা বাংলাদেশ ব্যাংকের কারেন্ট ইনফরমেশন ব্যুরো বা কারেন্ট মানে স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস থেকে না। দেয়ার আর 5 নন শিডিউল ব্যাংক, 9টা নন শিডিউল, 5টা নন শিডিউল ব্যাংক আছে। এরা হচ্ছে নন শিডিউল ব্যাংক হচ্ছে তাহলে কোনগুলি, যেগুলি আসলে বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1999 অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত না। এরা বিশেষ ধরনের কোন একটা স্পেসিফিক রোল প্লে করার জন্য এরা সাধারণত মানে এস্টাবলিশড হয়। দেখেন লিখছে আন্ডার সেপারেট লেজিসলেশন, আলাদা আইন অনুযায়ী হয়, রেদার দেন দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 অনুযায়ী তারা সাধারণত মনিটর বা সুপারভাইজ হয় না। 5টা এখন পর্যন্ত নন শিডিউল ব্যাংক আছে, আনসার বিডিপি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক, জুবলি ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক। আপনারা ডিটেলটা পড়ে নিতে পারবেন। শিডিউল ব্যাংক আছে আমাদের দেশে এখন কারেন্টলি 62টা, স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক আছে 6টা। আসে কিন্তু দেখেছেন 5টা এমসিকিউর মধ্যে কিন্তু একটা এমসিকিউ এখান থেকে দিয়েছে। বাংলাদেশের মধ্যে 6টার মধ্যে স্পেসিফিকলি বললে 6টার নাম এখানে দেওয়া আছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। এর পাশাপাশি স্পেশালাইজ ব্যাংক হিসেবে আছে হচ্ছে 3টা। এর মধ্যে হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী উন্নয়ন কৃষি উন্নয়ন ব্যাংক। প্রাইভেট ব্যাংক 2 ধরনের ব্যাংক, একটা হচ্ছে কনভেনশনাল ব্যাংক, কনভেনশনাল ব্যাংক আছে 33টা, ইসলামী ব্যাংক আছে 10টা। ইসলামী ব্যাংকের নামগুলি এখানে দেওয়া আছে। ডিজিটাল কমার্শিয়াল ব্যাংক হিসেবে একটা ব্যাংকের নাম আমরা জানি, যেটা যদিও পুরোপুরি ইনকর্পোরেট এখনো হয়নি, বাট নগদ দেয়ার লাইসেন্স। ফরেন কমার্শিয়াল ব্যাংক হচ্ছে 9টা। এইটুকু জায়গাতে আমরা আসলে পুরোটাই ব্যাংকের অ্যাক্টিভিটিস পড়েছে। আমাদের ব্যাংক কয়েক ধরনের ব্যাংক আছে, কোন ধরনের ব্যাংক কি প্রশ্ন চলে আসতে পারে, হোয়াট ইজ নন শিডিউল ব্যাংক, আপনি স্মার্টলি এই কোয়েশ্চেন থেকে আনসার দিতে পারেন। নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ফাইন্যান্স কোম্পানি কাকে বলে? নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এদের আরেকটা নাম হচ্ছে ফাইন্যান্স কোম্পানি। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ফাইন্যান্স কোম্পানি সাধারণত ফাইন্যান্স কোম্পানি আইন 2003 অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। তাদের সাথে ব্যাংকের পার্থক্য কি, একবার এই প্রশ্নটা আসছে। দ্য মেজর ডিফারেন্স বিটুইন ব্যাংক এন্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর দ্য বিলো, 3টা। এফসিস ক্যানট ইস্যু চেক, ফাইন্যান্সিয়াল কোম্পানি চেক ইস্যু করতে পারে না, পে অর্ডার ইস্যু করতে পারে না, ডিমান্ড ড্রাফট ইস্যু করতে পারে না, বাট ব্যাংক পারে। তার মানে ব্যাংক চেক ইস্যু করতে পারে, পে অর্ডার ইস্যু করতে পারে, ডিমান্ড ড্রাফট ইস্যু। ফাইন্যান্স কোম্পানি ক্যানট রিসিভ ডিমান্ড ডিপোজিট, মানে কাস্টমার কাছ থেকে ক্যাশ টাকা নিতে পারে না, ব্যাংক সেটা পারে। ফাইন্যান্স কোম্পানি ক্যানট ইনভলভ ইন ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন, কিন্তু ব্যাংক ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনের সাথে লিঙ্কড। বর্তমানে কয়টা ফাইন্যান্স কোম্পানি আছে সেটা এখানে বলা আছে, 3-4টা এক্সাম্পল দিয়েছি, পড়লে আপনারা বুঝতে পারবেন। এর পরের কোয়েশ্চেন হচ্ছে মার্চেন্ট ব্যাংক বলতে কি বুঝে? মার্চেন্ট ব্যাংক বলতে সাধারণত আমরা যেটা বুঝি, মার্চেন্ট ব্যাংক হচ্ছে যে সকল ব্যাংক নন ডিপোজিটরি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে কাজ করে এবং এরা সাধারণত কোনো একটা কোম্পানির শেয়ার ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিস প্রদান করে। আমরা এটাতে ডিটেল যাব না। আমরা কেউ যদি খুব বেশি এক্সক্লুসিভ লেভেলে জানার দরকার থাকে আমাকে একটু ফোন দিয়ে আমি বলবো, কারণ এটা অন্য সবার ক্ষেত্রে মাছ পিপলের জন্য একদম ডিটেল জানা দরকার না। মানে এই যে ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এন্ড কর্পোরেট অ্যাডভাইজারি, এগুলি সব সুন্দর সুন্দর আলাদা আলাদা রোল। মার্চেন্ট ব্যাংকিংটা আমাদের দেশে খুব বেশি ফ্লরিশ না, দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলি না। আচ্ছা, আমি 1 মিনিট বলে দিতে পারি, সমস্যা নেই, বলি। মার্চেন্ট ব্যাংক হচ্ছে যারা ব্যাংকিং এর বাহিরে কোনো একটা কোম্পানির নতুন শেয়ার মার্কেটে নতুন শেয়ার ইনভলভমেন্টের ইস্যুতে কাজ করে। নতুন শেয়ার ইস্যু করার কাজটা মার্চেন্ট ব্যাংক করে। কোনো একটা শেয়ারের কোনো একটা অংশ বিক্রি না হলে সেই অবিকৃত অংশ কিনে নেওয়ার অঙ্গীকার করে, যেটাকে বলা হয় আন্ডাররাইটিং। পোর্টফোলিও ম্যানেজ করে, কোনো একটা কোম্পানির বিভিন্ন ধরনের শেয়ার, বিভিন্ন ধরনের অ্যাসেট ম্যানেজ করাটাকে বলা হয় পোর্টফোলিও ম্যানেজমেন্ট করা। যেমন আমি ধরেন একটা সময় আমার শেয়ার মার্কেটে আমি ইনভলভমেন্ট ছিলাম, আমার 4টা শেয়ার কিনেছি, তাহলে 4টা শেয়ার এক একটার এক এক রকম দাম ছিল,
কোনোটা ফাইন্যান্স কোম্পানি, কোনোটা ব্যাংক, কোনোটা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড আদার। এই যে বিভিন্ন ধরনের শেয়ারকে একত্রে একটা শিটের মধ্যে ম্যানেজ করে এটাকে বলা হয় পোর্টফোলিও ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যাডভাইজারি। এবং অনেক সময় ব্যাংক কোনো ধরনের কর্পোরেটের ডিসিশন নেয়, বাইরের কোনো এজেন্সির সাথে কোনো এগ্রিমেন্টে যায়, অথবা বিভিন্ন ইস্যুতে তার দরকার হতে পারে, কর্পোরেট অ্যাডভাইজারি করে। আমরা মূলত এই কথা, চারটা কথা মনে রাখতে হবে। মার্চেন্ট ব্যাংক সাধারণত কোনো একটা কোম্পানির নতুন শেয়ার ইস্যুতে ইস্যু ম্যানেজমেন্টে কাজ করে, আন্ডাররাইটিং এ কাজ করে, পোর্টফোলিও ম্যানেজমেন্টে কাজ করে, এন্ড কর্পোরেট অ্যাডভাইজারি হিসেবে কাজ করে। মার্চেন্ট ব্যাংকগুলি সাধারণত সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে লাইসেন্স প্রাপ্ত হয়, এটা খুব ইম্পর্টেন্ট। তারা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে লাইসেন্স প্রাপ্ত হয় না। বর্তমানে কারেন্টলি 66টা মার্চেন্ট ব্যাংক আছে আমাদের দেশে, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে। সো ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যাজ মার্চেন্ট ব্যাংকের কাছাকাছি তারা রোল প্লে করে। ইনভেস্টমেন্ট ব্যাংক যেটা করে, কোনো একটা কোম্পানি যখন আইপিও তে বা ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ কাস্টমারের কাছ থেকে ফান্ড নিয়ে প্রথমে ক্যাপিটাল গেইন করে, তারপরে সেটা সেকেন্ডারি মার্কেটে সেল করার কাজ করে, এই কাজগুলির সাথে যে ব্যাংক জড়িত থাকে তাকে বলা হয় ইনভেস্টমেন্ট ব্যাংক। এরাও বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে লাইসেন্স প্রাপ্ত হতে হয়। এটার এক্সাম্পল দিয়েছি। Difference between merchant bank and investment bank in Bangladesh. খুব important. In Bangladesh, merchant bank and investment bank, while both involved in corporate finance, differ in their focus and activities. Merchant bank often concentrate on long-term investment and provide as good advisory service, while investment bank primarily facilitate capital raising process এ কাজ করে and through underwriting and trading securities. সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক কিসের ক্ষমতা বলে আসছে? আপনারা এমএফএস এ যে ক্লাসটা করেছেন, সেন্ট্রাল ব্যাংকের ওই ক্লাসটুকুই হচ্ছে এখানে কপি পেস্ট। এমএফএস ক্লাস করেন না এমন কেউ আছেন এখানে? শুধু ল করছেন? ভাই হ্যাঁ, আমি আছি আছি, আছি, আমিও আছি। শুধু law ওকে, করছি। আচ্ছা। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর এবং প্রেসিডেন্ট অর্ডারের 127 নম্বর সেকশন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক আমাদের সেন্ট্রাল ব্যাংক হিসেবে আমাদের দেশে স্টাবলিশড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রেসপন্সিবিলিটি, ফাংশনস কি 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 কাজ করে? বাংলাদেশ ব্যাংক কারেন্সি ইস্যু ম্যানেজ করে, কারেন্সি ইস্যু করে, নোট ইস্যু করে। মনিটারি পলিসি, ইট ফর্মুলেটস অ্যান্ড ইমপ্লিমেন্ট মনিটারি পলিসি অফ এ কান্ট্রি। ফাইন্যান্সিয়াল সিস্টেম রেগুলেশনটাকে স্টাবলিশ করে, সুপারভাইজ করে অন্যান্য ব্যাংকগুলিকে। পেমেন্ট, দেশের পেমেন্ট সিস্টেমটাকে লাইভ রাখে, ক্লিয়ারিং, আরটিজিএস, এনপিএসবি সবগুলি সেটেল করে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজ করে, গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে, ফাইন্যান্সিয়াল এস্টাবলিশটা স্টাবলিশ করে। এটাকে আরেকটু সুন্দর করে বললে যদি বলেন, রিজার্ভ এনশিওর করে, অ্যাডভাইস টু গভর্নমেন্ট, গভর্নমেন্টের অ্যাডভাইজার হিসেবে কাজ করে, অন্যান্য ব্যাংকের ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। যদি আমি এটা এখানে লিখি নেই, ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। আদার প্রমোশনাল অ্যাক্টিভিটিস প্রোভাইড করে, আরো বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিসও প্রোভাইড করে। তাহলে সেন্ট্রাল ব্যাংক যদি আমি খুব ছোট করে বলি, আমার আসলে মাথায় যা আসে সেগুলি যদি আমি মিলিয়ে বলি, এরকম হয়। দেখেন, নোট ইস্যু করে, মনিটারি পলিসি, কোন একটা কান্ট্রির মনিটারি পলিসিটা মেনটেন করে, ইস্যু করে, ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা ডিল করে, রিজার্ভটা ম্যানেজ করে, গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে, অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলির ঋণদানের শেষ আশ্রয়স্থল বা সুপারভাইজার হিসেবে কাজ করে, ফাইন্যান্সিয়াল মার্কেটের স্ট্যাবিলিটিটা এনশিওর করে, পেমেন্ট বা কান্ট্রির টোটাল পেমেন্ট সিস্টেমটাকে এনশিওর করে। এই 8টা রেসপন্সিবিলিটি প্রোভাইড করে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক, একটা দেশের কমার্শিয়াল ব্যাংক কি কি রেসপন্সিবিলিটি? অ্যাকসেপ্ট ডিপোজিট জানি, প্রোভাইডিং লোড জানি, আদার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এগুলি সব জানি, এগুলি নিয়ে আমার আসলে বলার কিছু নাই। ডিফারেন্স বিটুইন কনভেনশনাল এন্ড ইসলামী ব্যাংক, কোন একটা কান্ট্রি, এটা আপনারা না পড়লে হয়, এটা এটুকু এই পরীক্ষার জন্য দরকার না, এটা বাদ দিন, ইট ইজ নট নেসেসারি। যদিও আমরা এমএফএস এটা পড়ে আসবো। এমনি যদি ইসলামী ব্যাংকের কথা বলি, ইসলামী ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যারা শরিয়ার নিয়ম অনুযায়ী তাদের ব্যাংকিং পরিচালনা করে, তাকে বলা হয় ইসলামী ব্যাংক। কনভেনশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংক আমি একটু জাস্ট বলি, যদি মনে করেন, আচ্ছা দিয়ে রাখি, আপনারা দেখলে সুবিধা হবে, নলেজ তো গেইন হবে, এটা তো খারাপ জিনিস না।
কনভেনশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকিং এর মধ্যে পার্থক্য হচ্ছে কনভেনশনাল ব্যাংক কোনো নির্দিষ্ট দেশের নিয়ম অনুযায়ী চলে, মানে কান্ট্রি ল মানে। ইসলামী ব্যাংক শরিয়ার প্রিন্সিপালের নিয়ম অনুযায়ী মানে। ইসলামী ব্যাংকিং এ ইন্টারেস্টটাকে হারাম করা হয়েছে, কনভেনশনাল ব্যাংকে এরকম কোনো হারামের কোনো কথা বলা হয়নি। ইসলামী ব্যাংকিং ইসলাম বহির্ভূত প্রোডাক্টে ইনভেস্ট করতে পারে না, যেমন অ্যালকোহল, অন্য কোনো প্রোডাক্টে করতে পারে না। কনভেনশনাল ব্যাংকের ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশন নাই। ইসলামী ব্যাংক অ্যাসেট বেস ইনভেস্টমেন্টে সাধারণত ফাইন্যান্স করে, যাদের যেটা ফিজিক্যাল অ্যাসেট সেটা। কনভেনশনাল ব্যাংক ফিজিক্যাল অ্যাসেট মানির উপর ইনভেস্টমেন্ট করতে পারে। ইসলামী ব্যাংকিং এ জাকাত প্রচলিত, কনভেনশনাল ব্যাংকিং এ জাকাতের কোনো প্রচলন নাই। এই হচ্ছে আমার প্রথম প্রশ্ন, আমরা প্রথম প্রশ্নটা শেষ করেছি। এটা হলো ফর্মাল, আমার জেনারেল ব্যাংকিংটা স্টার্ট হবে। এইটুকু আমি নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করবো, বাট আমি এই শিটটা আপনাদের শেয়ার করে রাখবো, আপনারা এই শিটটা একটু দেখার চেষ্টা করবেন। ইন দ্য মিনটাইম আমি এখানে ছোট্ট একটা জিনিস অ্যাড করে দিব, সেটা হচ্ছে এই জায়গাটাতে সেন্ট্রাল ব্যাংকের, আমার আই গেস এই জায়গাটুকু আপনাদের একটু ছোট্ট একটা নলেজ রাখা দরকার যে সেন্ট্রাল ব্যাংক, কারণ প্রশ্ন তো সরাসরি ফাংশন দিয়ে না এসে যদি আসে, যেমন আসতে পারে সেন্ট্রাল ব্যাংক ইস্যু ম্যানেজমেন্ট বা মনিটারি পলিসি নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো, তখন আপনি এটা একটু গোছায় লিখবেন। সেন্ট্রাল ব্যাংক কিভাবে ফরেন এক্সচেঞ্জ ডিল করে একটু গোছায় লিখতে হবে। একটা এডিশনাল প্রশ্ন আছে যে সেন্ট্রাল ব্যাংক কিভাবে কোন একটা দেশের ক্রেডিট ম্যানেজ করে, এরকম একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা আমি এখানে অ্যাড করে দিব আপনাদের, বাট ওটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 থেকে যাব। ইন দ্য মিন টাইম আমরা ক্রেডিট অপারেশন নিয়ে একটু, মানে সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিট ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলবো। লাইভ ক্লাস ইম্পর্টেন্ট, কেউ রেকর্ডিং এর উপর থাকবেন না, জাকির ভাই, কেউ থাকলে ভালো করতে পারবেন। সালামালাইকুম। জি সালামালাইকুম জাকির ভাই। হ্যাঁ। ওই যে আপনার ফাংশনের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের লাস্ট রিসোর্ট অফ ব্যাংকার, ওইটা অ্যাড করে দিয়েন, হুম, নাহলে পড়ার সময় ওইটা ওইটা তো মানে ইম্পর্টেন্ট ইস্যু একটু। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, ওইটা আলাদা একটা কোশ্চেন আকারে আসতে পারে, আমি অ্যাড করে দিব ওটা, ঠিক আছে। জি জি জি। এনি আদার সালামালাইকুম কোশ্চেন? ভাইয়া। জি ওই যে ফাইন্যান্স কোম্পানি এখানে কি 2023 হবে না 2003 হবে? এখানে 2023 লেখা, আমি আসলে এটা জানি না, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, 2003 ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টের ওটা একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, ওই অ্যামেন্ডমেন্টের কথাটা ওখানে আমি অ্যাড করছি। ওটা 2023 না ভাইয়া? জি ওকে। না, কোশ্চেন বলতে ওই যে এখন তো একটা খুব হট টপিক আছে যে সেভেন ব্যাংকস গোয়িং টু মার্চ, এই মার্চের রিলেটেড কোনো এক বা কোনো ডেফিনেশন বা কোনো কিছু ইম্পর্টেন্ট মনে করেন? এটা একটু শেষের দিকে পড়বো, যে কন্টেম্পোরারি ইস্যুস নিয়ে আমরা একটা ক্লাস করব, সেখানে ওকে আমরা ওকে। সকল কিছু একসাথে, মানে এটা একটু পরীক্ষার আগে আগে নিব, যে পরীক্ষা পর্যন্ত ধরেন কোয়েশ্চেন তো এক সপ্তাহ আগে রেডি হয়, ওই সময় পর্যন্ত গিয়ে দেখবো কি কি টপিকস এই 3-4 মাসে আসলে মুভিং হয়েছে, ওইগুলো নিয়ে আমরা সেই ক্লাসটা নিই। মানে এখন আমরা মানে কন্টেম্পোরারি ইস্যুতে এখনো যাবো না, আর একটু ওয়েট করি, আরো কি কি আসে, আমাদের তো আলহামদুলিল্লাহ টপিকস আসতে সময় লাগে না। সো এনি আদার কোয়েশ্চেন? নাই? আচ্ছা, কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা ক্লাস শেষ করব। আমাদের পরের ক্লাস, আই উইল টেক টাইম সামটাইমস, আপনারা নামাজ পড়বেন, একটু রেস্ট নেবেন। আমি পরের ক্লাসটা স্টার্ট করতে চাচ্ছি 9:30-তে, জাস্ট ওকে হ্যাঁ এই 9:30। হ্যাঁ ওকে, আর এই থ্যাংক ইউ। জাকির লিঙ্কটা ভাই, দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে। একটু আগে আগে দিয়ে দেন যাতে আমরা পড়তে পারি কালকে। কালকে একটা দিন ছুটি আছে তো। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিব, মানে আমার ক্লাস শেষের পরে আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন সবার মোটামুটি কনফিডেন্স আসছে তো যে ল অ্যান্ড প্র্যাকটিস আসলে পাস করা যাবে, খুব রিস্কি কিছু না মনে হচ্ছে তো? হ্যাঁ, ওই যে একটা বাদ দিয়ে বাকি যে প্ল্যানটা বলছেন, ওই সেই প্ল্যানে আমার মনে হয় যে জেনারেল ব্যাংকিং এর বা এই ডিফারেন্স এন্ড হচ্ছে শর্ট নোটস এগুলো দিয়ে পাস পুশ করা যাবে আল্লাহ তো। ইনশাআল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা শেষ করলাম। 9:30-তে আমাদের ওএম এর ক্লাস স্টার্ট হবে, আপনার সবাই জয়েন করে নিন। আসসালামু আলাইকুম। আর লর ক্লাসটা আবার কবে হবে? লর ক্লাসটা আপনাদের নেক্সট উইকে, সম্ভবত লর ক্লাসটা একটা ক্লাস আমি দিব, যেহেতু ইনকমপ্লিট। আমি যেটা করি সেটা হচ্ছে কোনো চ্যাপ্টার যদি ইনকমপ্লিট থাকে সেটা আমি মানে একদম, যেমন আগামীকালকে আমি স্কেজুল করে ফেলেছি, না হলে আগামীকালকে দিয়ে দিতাম। ইনকমপ্লিট চ্যাপ্টারটা আমি কমপ্লিট, নর্মালি কমপ্লিট চ্যাপ্টারে কাজ করলে ইজি, জন্য ইনকমপ্লিট যেহেতু নেক্সট উইকেই আপনারা ফ্রাইডেতে ক্লাস পাবেন। জাকির ভাই, আচ্ছা ঠিক আছে। জি আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনি যে ওই শর্ট নোট, তারপর হচ্ছে ডিফারেন্সেস, মানি লন্ডারিং, জেনারেল ব্যাংকিং, মানে আপনার ওপেনিং, এই যেগুলো বললেন, যেগুলো একেবারে দিয়ে দেন,
তাহলে জি আমাদের প্রিপারেশনটা মনে করেন যে ধরেন 90% আগায় ঠিক থাকবে, আছে 50% আগায় থাকবে। এই, ঠিক আছে, এই- এই- ওকে ওকে এইটাই আর কি। আপনারা গ্র্যাজুয়ালি পেয়ে যাবেন। এই জেনারেল ল এর শিট গুলি আগে আগে দিয়ে দিতে পারবো, বিকজ ম্যাক্সিমাম শিট আর প্রিপেয়ার্ড ইন মাই হ্যান্ড, অলরেডি প্রিপেয়ার্ড। আমি জাস্ট একটু রিকনসিলেশন করব, একটু অ্যাডজাস্টমেন্ট করব, একটু অ্যাড করব, করে আপনাদের কিছু